আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ তুহিন চকদার। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গ্রামে। উনি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। গোবিন্দাসী বাজারে ওনার একটি টিভি ফ্রিজের শোরুম রয়েছে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি যখন আমি পড়া শুরু করি, অন্য আর 10টি ঘটনার মতো অ্যাজ ইউজুয়াল ঘটনা মনে হচ্ছিল। শেষের দিকে এসে একটি টুইস্ট রয়েছে, যেটা আমার ভালো লেগেছে। আর আমি এই ঘটনাটি পড়ার পর রেকর্ডিংয়ের আগে যখন ওনাকে কল করি, তখন উনি আরও একটি বিষয় আমাকে বলেন। এই বিষয়টি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। প্রিয় লিসেনার্স, পুরো ঘটনাটি শুনলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ঘটনায়। মূলত ঘটনাটি ঘটেছিল 2022 সালের নভেম্বর মাসে। উনি যেহেতু টিভি ফ্রিজের ব্যবসা করেন, সেহেতু ওনাকে বাকিতে বা কিস্তিতে পণ্য বিক্রয় করতে হয়। মূলত কিস্তিতেই পণ্য বিক্রয় করেন, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে তো সবার পক্ষে একবারে এত টাকা দিয়ে, মানে নগদে এত টাকা দিয়ে কিন্তু পণ্য কেনা কষ্টকর। তাই অধিকাংশ সময় যে কাজটি করতে হয়, কিস্তিতে ওনারা পণ্য, মানে ওনার যেই প্রোডাক্টটা রয়েছে, যে পণ্যটা, সেটা ওনারা বিক্রি করেন। তো একজন কাস্টমার, পরিচিত কাস্টমার আর কি, ওনাকে কিস্তিতে একটা ফ্রিজ দিয়েছিলেন 2022 সালের মার্চ মাসে। শর্ত অনুযায়ী প্রতি মাসে অল্প অল্প করে কিস্তি দিতে হবে, কিন্তু ওই কাস্টমার ওনাকে টাকা না দিয়ে শুধু ঘুরাতো। এইভাবে প্রায় 8 মাস ঘুরিয়েছেন উনি। আজ দেয় কাল দেয়, ফোন দিলে ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে। তো দেখা হলে ঘুরে চলে যাওয়া, এই টাইপের কাজ। মানে টাকা যদি কেউ কারো কাছে পায়, তখন যে অবস্থা হয় আর কি, আমরা সচরাচর যেটা দেখি ওই অবস্থায় হয়েছিল আর কি। তো এই কারণে উনি একদিন সিদ্ধান্ত নেন যে তার বাড়িতে যাবেন। এর মধ্যে বেশ কয়েকবার তার বাসায় গেছেন, কিন্তু তাকে বাড়িতে উনি পান নাই। এই কারণে উনি চিন্তা করেছেন যে রাতের বেলা দোকান বন্ধ করে তারপর ওনার বাড়িতে যাবেন। তো যথারীতি দোকান বন্ধ করেন রাত 8টায়। দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে ওই কাস্টমারের বাড়িতে রওনা দিয়েছেন। ওই কাস্টমারের বাড়ি ছিল ওনার শোরুম থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে কয়রা নামক একটা গ্রামে। তো উনি মোটরসাইকেল নিয়ে ওনার বাড়িতে গিয়েছেন। যাওয়ার সময় কিন্তু কোনো ঘটনা ওনার সাথে ঘটে না, একদম স্বাভাবিক ছিল সবকিছু। ঘটনা ঘটেছিল আসার সময়। ওই কাস্টমারের বাড়ি থেকে বের হতে রাত 9:30 বেজে যায়। ওই কয়রা এলাকাটা কিন্তু বিল এলাকা। বিলের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা। মজার বিষয় হলো, বিলের ভিতর দিয়ে রাস্তা হলেও রাস্তাটা কিন্তু পাকা, আর অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। তো উনি ওই বিলের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছেন। হঠাৎ করে উনি খেয়াল করেন যে 3-4টা শেয়াল রাস্তায় দাঁড়িয়ে আছে। তো মোটরসাইকেলের লাইট দেখে মনে হয় যে শেয়ালগুলো আরো এগিয়ে আসছে, অথচ মোটরসাইকেলের লাইট দেখে শেয়ালগুলো কিন্তু পালিয়ে যাওয়ার কথা। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই মনে করেছেন, কারণ রাতের বেলা কিন্তু ওনাকে হরহামেশাই মোটরসাইকেল চালাতে হয়। আর এরকম ঘটনা ওনার সাথে অনেকই ঘটেছে, বিশেষ করে রাস্তার উপরে শেয়াল, কুকুর, বিড়াল এগুলো উঠে আসা। তো উনি বিষয়টা স্বাভাবিক মনে করে মোটরসাইকেল চালাতে থাকেন। কিন্তু একটু পরে দেখেন যে একটা কালো বিড়াল ওনার রাস্তার মাঝখান দিয়ে খুব হেলে দুলে আয়েশ করে হাঁটছে। তো উনি যখন বাইকটা নিয়ে বিড়ালটার কাছে গিয়েছেন, তখন বিড়ালটা কি করলো, ওই বিলের রাস্তার পাশে ধান ক্ষেত রয়েছে, ওই ধান ক্ষেতের ভিতরে নেমে গেল। এটাও স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু নয়। আরেকটু সামনে যাওয়ার পর উনি দেখেন একটি মুরগি সাথে একটা বাচ্চা নিয়ে রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি ভাবছেন যে আচ্ছা, এত রাত্রে এখানে মুরগি আসলো কিভাবে? আশেপাশে চোখ যত দূর যায় কোনো ঘর বাড়ি নাই, এখানে বাচ্চা সহ মুরগি আসার তো কথা না। উনি আরো একটা বিষয় খেয়াল করেন, এই মুরগি আর এই মুরগির সাথে থাকা ছোট ছোট বাচ্চাগুলো ওনাকে না সাইড দিচ্ছে না। মজার বিষয় হলো, মোটরসাইকেল তো দ্রুত গতিতে চলছে, ওরাও দৌড়ে দৌড়ে বারবার মোটরসাইকেলের সামনে যাচ্ছে। মোটরসাইকেলের সামনে গেলে ওই বাচ্চাগুলো যে মোটরসাইকেলের চাকার নিচে পড়তে পারে, এই বিষয়টা কিন্তু ওরা বুঝতে পারছে না। অদ্ভুত ব্যাপার হলো, মোটরসাইকেলের চাকার নিচে ওরা পড়ছেও না,
কিন্তু বারবার শুধু মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। এদিকে তুহিন ভাই তো মোটরসাইকেলের গতি কমিয়ে দিয়েছেন, যে মুরগিগুলো যদি বা মুরগির বাচ্চাগুলো যদি মোটরসাইকেলের চাকার নিচে পড়ে, আরে বাচ্চাগুলো তো মারা যাবে। তো উনি কিন্তু আস্তে আস্তে চালাচ্ছিলেন, কিন্তু এই দুষ্টুগুলো পথ ছাড়ছে না, বারবার শুধু সামনে আসছে, খুব বিরক্ত করছে আর কি। তো তখন ওনার ভয় লাগতে শুরু করে। মিনিট খানেক এরকম ঘটনা ঘটে। এরপর ওই মুরগিগুলো ধান ক্ষেতের দিকে চলে যায়, মানে রাস্তা থেকে নেমে ধান ক্ষেতের দিকে চলে যায়। তখন উনি চিন্তা করেন যে এখন তাড়াতাড়ি মোটরসাইকেলটা চালাই আর এখান থেকে ভাগি। উনি মোটরসাইকেল প্রায় 80 কিলোমিটার স্পিডে টান দেন, কিন্তু তখনও বুঝতে পারেন না ওনার সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায় একটি ছোট্ট ব্রিজ রয়েছে। তো উনি যখন ওই ব্রিজের কাছে আসেন তখন দেখেন বিশাল বড় একটা অবয়ব। ব্রিজের দুই পাশে যে রেলিং রয়েছে, এই রেলিং এ এক পা আর এক রেলিং এ আর এক পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই অবয়বটির উচ্চতা না হলেও প্রায় 30 ফিটের উপরে হবে, আর ভয়ানক বিভৎস চেহারা। উনি এটা দেখে ওনার তো হার্ট অ্যাটাক করার জোগাড় হয়েছে আর কি, এমন একটা অবস্থা। উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি জানেন যে এরকম সিচুয়েশনে যদি দুই পায়ের মাঝখান দিয়ে কেউ চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। উনি যে বাইক নিয়ে দুই পায়ের মাঝখান দিয়ে চলে যাবেন এইটারও সাহস উনি পাচ্ছেন না। গ্রামের ছেলে, অনেক ময় মুরব্বীর কাছে এই ঘটনা শুনেছিলেন যে এইভাবে যেতে হয় না, অপেক্ষা করতে হয়। তো উনি কি করেছেন, বাইকটা দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে চিন্তা করেছেন আমি পেছন দিকে ঘুরে, মানে বাইকটা ঘুরিয়ে চলে যাই, কারণ এই অবস্থাতে এদিকে যাওয়া যাবে না। উনি যখন বাইকটা ঘোরানোর চেষ্টা করছেন তখন উনি দেখেন যে ওই যে শেয়ালগুলো প্রথমে দেখেছিলেন উনি, এই শেয়ালগুলো ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং ভয়ানক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছে। উনি সামনেও যেতে পারছেন না, পেছনেও যেতে পারছেন না। উনি চিন্তা করছেন হায় হায় আমার জীবন এখানেই শেষ, হয়তোবা এই ব্রিজের নিচেই আমাকে কাদার মধ্যে এরা গেড়ে ফেলবে, হত্যা করবে। উনি আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন মনে মনে, এবং দোয়া কালাম যা যা মনে আসছিল ওই সময়ের বাস্তবতায় উনি পাঠ করতে লাগেন। হঠাৎ করে উনি খেয়াল করেন কে যেন টর্চ লাইট নিয়ে ওনার দিকে এগিয়ে আসছে, পেছন দিক থেকে আর কি। তো উনি মনে মনে একটু সাহস পেলেন, আর উনি খেয়াল করেন যে এই যে শেয়াল সামনে যে অবয়বটা ছিল সেগুলো না মিলিয়ে গেছে, কিচ্ছু নাই। ওই অবয়বটা যত কাছে আগান তখন বুঝতে পারেন যে মানে ওনার কাছে মনে হয় যে এটা একটা মানুষ, হাতে একটা টর্চ লাইট, একজন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তখন উনি এগিয়ে এসে বলেন যে কি বাবা তুমি যাবা কই, এখানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছো যে? তখন এই তুহিন ভাই বলেন যে আমার বাড়ি তো গোবিন্দাসী গ্রামে, ওখানে যাব। তখন ওই ভদ্রলোক বলেন যে ও আচ্ছা তুমি তো ওইদিকে যাচ্ছ, তা আমার বাড়ি তো ওই দিকটাতেই, ওই পথেই, তুমি আমাকে একটু নামাই দিও। এদিকে তুহিন ভাই তো মনে মনে খুব খুশি, যাকে একজন মানুষ পেলাম। তখন ওই ব্যক্তিকে বাইকের পেছনে উনি তুলে নেন। খানিকটা যাওয়ার পর, বিশেষ করে ওই বিলের ওই রাস্তাটা পার হওয়ার পর একটা মসজিদ পড়ে। উনি হঠাৎ করে বলেন যে বাবা এইখানে থামো, মসজিদের এখানে আমাকে নামাই দাও। তো কথা অনুযায়ী ওইখানেই উনি বাইকটা থামিয়ে ওখানে ওই ভদ্রলোককে নামিয়ে দেন। নামিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধ ভদ্রলোক বলেন যে বাবা রাত করে কখন আর এদিকে আসো না, কেমন? খবরদার, বিপদ হবে কিন্তু। এই বলে উনি পকেট থেকে একটা তেলের শিশি বের করে ওখান থেকে একটু তেল এই তুহিন ভাইয়ের দুই কানে লাগিয়ে দেন এবং বলেন যে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কোনো সমস্যা হবে না। আবার বলছি রাত করে কিন্তু এদিকে আসবা না, কেমন? মনে থাকে যেন। তারপর উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার ওইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন এই বিষয়টা উনি ওনার পরিবারের কাছে জানান। বাসার সবাই শোনার পর সবাই অনেক ভয় পান। তো এই তুহিন ভাইয়ের একজন তালই মশাই আছেন, যিনি এই বিষয়ে খুব ভালো জানাশোনা এবং জিনে ধরা রোগীর চিকিৎসা করেন। তো তাকে খবর দেওয়া হয়। উনি ওনার পালিত যে জিনগুলো রয়েছে বা ওনার অনুগত জিন রয়েছে তাদের দ্বারা খবর নিয়ে যে তথ্য পান, সেই তথ্যটা আরো ভয়ঙ্কর। বিষয়টা শুধু যে এরকম রাতের বেলা আসার কারণে রাস্তায় ভয় পেয়েছেন উনি, বিষয়টা এমন নয়। উনি বলেন যে ওনাকে যে জিনিসটা ভয় দেখিয়েছে সেটা ওনার দাদির সাথে থাকা একটা খারাপ জিন।
তখন সবাই বলেন যে না তো, আমাদের দাদির সাথে তো কোনো খারাপ জিন ছিল না, সবগুলো ভালো জিন ছিল। তখন ওই তালই মশাই বলেন যে তোমাদের দাদির সাথে 7টা জিন থাকতো, এর মধ্যে 6টা জিন ছিল খুব ভালো, আর এই 6টা জিনই তোমার দাদিকে অনেক সাহায্য করত, আর এই 6 জিনের মাধ্যম দিয়ে তোমার দাদি মানুষের উপকার করত। এটা সত্য, দাদি কিছু কবিরাজি ট্রিটমেন্ট করতেন, জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন। কিন্তু এরা হলো 7 ভাই, এই 7 ভাইয়ের মধ্যে একটা জিন ছিল খুবই দুষ্টু প্রকৃতির আর বোবা জিন। তো এরা যদিও একসাথেই থাকতো, কিন্তু ওই দুষ্টু জিনটা কখনো তোমার দাদির কাছে এসে কোনো মানুষের উপকার করতো না, আর তোমার দাদির সাথে ওইভাবে পরিচয়ও ছিল না। কিন্তু ওই দুষ্টু জিনটা তোমার দাদির কখনো কোনো ক্ষতিও করে নাই, যেহেতু 6 ভাই তোমার দাদুর কাছে আসতো আর কি। এখন ওই তালই মশাই বলেন যে তোমার দাদি মারা যাওয়ার পর ওই 7 জন যে জিন বাড়ির পশ্চিমে যে নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছে বসবাস করত। ওই নারকেল গাছটা যখন কাটা হয়, তখন ওই 7টা জিন ওই বিলে গিয়ে আশ্রয় নেয়। আর ওই নারকেল গাছ যখন কাটা হয়, তখন ওই নারকেল গাছে প্রথম যে কোপটা এটা দিয়েছিল তুহিন। এই কারণেই ওই যে বোবা জিনটা, এই জিনটা তুহিনের উপর একটু ক্ষিপ্ত ছিল, রাতের বেলা একা পেয়ে এই জন্য ওকে একটু ভয় দেখিয়েছে। তো উনি এটাও বলেন যে মোটর সাইকেলে করে মসজিদ ঘর পর্যন্ত তুমি যাকে এগিয়ে দিয়ে আসছো, এটা কে জানো? এটা হচ্ছে ওই 7 জিনের মধ্যে সবার বড়, যে সে বড় ভাই, সে খুবই ভালো এবং পরহেজগার। সে যখন দেখেছে যে ওই বোবা জিনটা এসে তোমাকে বিরক্ত করছে, এই কারণে সে এসে ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয় এবং তোমাকে সাথে করে একটা নিরাপদ জায়গা পর্যন্ত এগিয়ে দেয়। আর তোমার কানে যে তেল দিয়ে দিয়েছিল, এই তেলের কারণে ওই দুষ্টু জিনটাও পরে এসে তোমাকে বিরক্ত করতে পারেনি, তা না হলে কিন্তু ওইটা আবারও এসে তোমাকে বিরক্ত করত। এরপর থেকে কিন্তু তুহিন ভাই কখনোই রাতের বেলা কোনো কিস্তি কালেকশনে যেতেন না। আর তুহিন ভাইয়ের সাথে আমার যখন ফোনে কথা হলো, উনি আরো একটি অদ্ভুত তথ্য জানালেন। সেটা হলো ওই নারকেল গাছটি যে কেটেছিলেন, এটা দরকারে পড়েই কাটা হয়েছিল। সেটা হলো ওনার চাচাতো ভাই যখন ঘর তৈরি করবেন, ওই ঘর দেওয়ার সময় গাছটি কাটার প্রয়োজন ছিল। কিন্তু ওই পরিবারের কোনো সদস্যই যে মানে জানা ছিল না তাদের যে ওনাদের দাদির সাথে থাকা জিন ওই গাছে থাকে, কারণ তারা কখনোই কোনো আলামত প্রকাশ করেনি, যার কারণে ওনারাও বুঝতে পারেনি। দাদি মারা গেছে 20 বছর হয়েছে, আর ওই গাছটি কাটা হয়েছিল 2020 সালে। সুতরাং এত বছর পর কারো কিন্তু এই বিষয়টা মাথায় থাকার কথা না। তো গাছটি কাটা হওয়ার পরে ওই জিনেরা ওই পরিবারের কাউকে ক্ষতি করে নাই, তারা চলে যায় বিলে, সেখানে তারা বসবাস করছিল। এরপরে কি হয়, ওই করোনা চলে আসে। করোনার ওই প্রকোপের কারণে ঘর তৈরি করতে দেরি হয়। গত কুরবানি ঈদের আগে এই ঘরটি তৈরি করা হয়। তো আমাকে তুহিন ভাই বলছিলেন যে ওনাদের ওখানে ঘরের মেঝেটা তৈরি করার আগে ঘরটা যেন সোজা হয়, যেদিকেই করা হোক না কেন সোজা হয়, এই জন্য সুতা দিয়ে এক ধরনের মাপ দেয়া হয়। এটাকে নাকি ওনাদের ওইখানে চৌষট বলে। তো সুতা দিয়ে যখন মাপ দেয়া হচ্ছিল, বারবার নাকি কোনো একটা সাইডে বাঁকা হয়ে যাচ্ছিল। তখন যিনি হেডমিস্ত্রি উনি আসেন, উনি এসে বিষয়টা দেখেন, উনিও অনেক চেষ্টা করে এটার কোনো সমাধান করতে পারেন না। তো যেদিন সুতা দিয়ে মাপ দেওয়া হচ্ছিল ওই দিন ছিল সোমবার। তো উনি নাকি বলেন যে সোমবারে ওনারা ঘরের মাপ সাধারণত দেন না, দিলে ভুল হওয়ার নাকি সম্ভাবনা আছে, এটা ওনাদের আর কি বিশ্বাস। তো পরের দিন দিতে, তো পরের দিন দেয়া হয়, এরপরে কোনো সমাধান হয় না। অনেক কষ্টে ঘরটি মোটামুটি ওনাদের চোখের মাপ বা যতটুকু হয় করা হলেও ওই ঘরটি এক সাইডে বাঁকাই রয়ে যায়। কেন এমনটা হয়েছে, এত কষ্ট করার পর, এত চেষ্টা করার পর, সুতা দিয়ে মাপ দেওয়ার পরও ঘরটা কেন বাঁকা হলো, এইটার কোনো ব্যাখ্যা ওনারা খুঁজে পান না। এবং ওনার চাচাতো ভাই, মানে তুহিন ভাই চাচাতো ভাইরা, ওনারা তো ঢাকাতে থাকেন, কোনো অকেশনে বাড়িতে আসেন। তো ওনাদেরই এক আত্মীয় ওই বাড়িতে, মানে ওই ঘরে ছিলেন। ওই সময় সন্ধ্যার পরে আর কি ক্লান্ত ছিলেন, একটু ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ করে কে যেন ওনাকে ধমক দিয়েছে। উনি ধর্মর করে উঠে ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এরপরে ওই ঘরে
দোয়া দুরুদ পাঠ করা হয়, যার ফলশ্রুতিতে আর কোনো সমস্যা না হলেও এখনো পর্যন্ত ওই ঘরটি কিন্তু বাঁকাই রয়ে গেছে, কিছুটা বাঁকা। তো আসলে অদ্ভুত একটি ব্যাপার। প্রিয় লিসেনার্স, আশা করছি ওই এলাকায় যারা আছেন তারা এই যে চৌষট শব্দটা, সুতা দিয়ে ঘর মাপার যে ব্যাপারটা, এটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আমি কিছুটা অনুমান করতে পারছি যে অনেক সময় বাগানে গাছ লাগানোর সময় সুতা দিয়ে লাইনটা যেন সোজা হয়, যেন সুতা টানানো হয়, রাস্তা তৈরি করার সময় সুতা টানানো হয়, ঘরের খুঁটিগুলো যেন সোজা হয়, বাঁকা না হয়ে যায়, একটার সাথে আর একটা যেন এলোমেলো না হয়ে যায়, এজন্য কিন্তু সুতা দিয়ে এটার একটা সীমানা নির্ধারণ করা হয় যে কোন জায়গায় খুঁটিগুলো গাড়া হবে। অদ্ভুত ব্যাপার, এতগুলো মানুষ মিলে ঘর সোজা করতে পারলো না, কোনোভাবেই হলো না। এক সাইড সোজা করে তো আর এক সাইড নাকি কিছুটা বাঁকা হয়, মানে কোনোভাবেই মেলে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। ধন্যবাদ তুহিন চকদার ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি লিসেনারদের ঘটনাটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর আলিফ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা চলে যাচ্ছি আমার ঘটনায়, যার ঘটনাটা আমাদেরকে শেয়ার করেছেন রাজন ভাই। আমি আপনাদেরকে ঈদ স্পেশাল এপিসোডে রাজন ভাই এবং তার এক পরিচিত আপুর কথা শেয়ার করেছি। তার ঘটনা, সেই আপুর বাবা মা ছিল না। আপনারা জানতেন যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেটার কিছু ঘটনা অংশ বিশেষ আমরা এখানে শেয়ার করব। তো এটা দ্বিতীয় ঘটনা হিসাবে উনি ঘটনা যেটা জানবেন ওই আপুকে নিয়েই, যেটা ঘটনাস্থলটা জয়পুরহাট। তো ঘটনা হচ্ছে একটা ইমাম সাহেব তার আপুকে সলিউশনে চলে গেছিলো। ইমাম সাহেব তার আপুর জিনিসটা দেখছিল, প্রবলেমটা দেখছিল, আপনারা সবাই জানেন। তো ইমাম সাহেব আপুকে, ওইটার কন্টিনিউয়েশন কিন্তু। তো ইমাম সাহেব আপুকে ওনার ফ্যামিলির অতীতে করে আসা ভুলগুলোর কথা আপুকে জানিয়েছিল এবং আশ্বাস দিয়েছিল যদি আল্লাহ চায় তুমি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে। তো ইমাম সাহেব কিন্তু তার আপুর বান্ধবীর বাবা। তো ইমাম সাহেব আপুকে আরও বলেন সমস্যার সমাধান না আসা পর্যন্ত তুমি চাইলে তার এখানেই থাকতে পারো, যেহেতু আমার মেয়ে তোমার খুব ঘনিষ্ঠ বান্ধবী এবং আশা করছি তোমার কোনো সমস্যা হবে না। তো এখানে থাকলে আর এর মধ্যে যদি কোনো অশরীরী ঘটনা ঘটে তাহলে আমি তা সামলে নেব ইনশাল্লাহ। এবং যা ইমাম সাহেব জুম্মার দিন মাগরিবের পর আপুদের বাসায় একা কিছু কাজ করে যাবেন বলে জানান এবং আপু থাকা শুরু করেন সেখানেই। এরপর সম্ভবত শুক্রবার ছিল। তো জুমার দিন ইমাম সাহেব মাগরিবের নামাজ আদায় করে আপুর থেকে চাবি নিয়ে ওনাদের বাসার দিকে রওনা দেন এবং উনি সবাইকে বলে গিয়েছিল যে ওই আপুকে নিয়ে অহেতুক তাকে নিয়ে কোনো অহেতুক যেন চিন্তা কেউ না করে। আল্লাহর রহমতে তিনি অতীতে ওইসব ঘটনার সমস্যা সমাধান করেছেন এবং এবারও করতে পারবে। এরপরে ঘটনাটুক আপু, ইমাম সাহেব ও ইমাম সাহেবের ফ্যামিলি নিয়ে ঘটা 17 দিনের একটা অভিজ্ঞতার ঘটনা। তো ইমাম সাহেব মেইন গেট পেরিয়ে কলাপসিবল গেটটা খুলতে যাবার সময় বেশ হালকা ধ্বনিতে শুনতে পাচ্ছিল ভেতর থেকে একজন মহিলা একজন পুরুষের ঝগড়া বিবাদের শব্দ, প্রচণ্ড বিশ্রী ভাষায় গালাগালি। তিনি কলাপসিবল গেট থেকে হালকা ডানে গিয়ে কিচেনের সামনের দিকটায় জানালায় গিয়ে কান পাতেন। ঝগড়া যেন প্রতি মুহূর্তে বেড়েই চলছে। বাড়ির ভেতর জিনিসপত্র ভাঙচুর, কান্নাকাটি, আর্তনাদ, গালাগালি, প্রচণ্ড শব্দ, মারপিটের শব্দ। মায়ের শব্দগুলো এমন শোনা যাচ্ছিল যে এমনভাবে যদি কেউ মারে, যেমন কোনো বেশ শক্তিশালী জন্তুর গায়ে কেউ যতটা জন্তুর উপর দেওয়ার পরে জন্তুটা মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলত। তিনি বুঝতে পারছিলেন জিনগুলো তার উপস্থিতি টের পেয়ে সব ভয় দেখানোর কাণ্ড কারখানা জুড়িয়ে দিয়েছে যাতে তিনি ভয় পেয়ে পালিয়ে যান। তিনি দোয়া পরে নিজের শরীর বন্ধ করে হাতে চাবিটা নিয়ে কলাপসিবল গেটের তালাটা খুলে ভেতরে প্রবেশ করেন। এটা কিন্তু আপুটার বাসার কথা বলছে। আপু তখন তার বাসায়। তো ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকে তিনি বেশ বাজে একটা গন্ধ পান। একসাথে 1000টা পশু পচে গেলে যেমন তীব্র দুর্গন্ধ, সেরকম দুর্গন্ধ। এতক্ষণ ঝগড়া, জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ তিনি পেলেও ঘরে ঢুকে দেখেন তিনি একদম ঠান্ডা পরিবেশ। পুরো ঘর জুড়ে গোমট বাঁধা নিস্তব্ধতা, পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে। মনে হচ্ছিল যেন কেউ হাত থেকে একটা সুই ফেলে দিলেও সেটার শব্দ হারিয়ে যাবে। তো যেহেতু মাগরিবের সময় ছিল এবং শীতকালে বেলা খুব তাড়াতাড়ি ফুরোয়, এই জন্য তিনি সাথে করে একটা টর্চ লাইট এনেছিলেন। লাইট মেরে ডাইনিং পর্যন্ত যাবার পর তিনি ভেতরের বাম পাশের রুম থেকে রকিং চেয়ারে দুলে যাবার আওয়াজ শুনতে পান। তিনি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিলেন। 19-20 না ভাবে তিনি দরজাটা খুলে চেক করবেন বলে ঠিক করেন, কিন্তু দরজা কোনো মতে তিনি খুলতে পারছিলেন না। ওই রুমটা ছিল ওই আপুটার বাবা মায়ের। ভেতর থেকে তিনি রকিং চেয়ার দেউল খাবার শব্দটা পেয়েই যাচ্ছিলেন। দরজা খুলতে সক্ষম না হয়ে কিছুক্ষণ পর তিনি ভারী কণ্ঠে দরজার এপাশ থেকে জিজ্ঞেস করেন, কি নাম তোমার? কোনো উত্তর নেই, চেয়ার দুলেই যাচ্ছে। তিনি আবারও জিজ্ঞেস করেন,
অনেক চালিয়েছে এসব হত্যাযজ্ঞ, এবার বন্ধ করো, নইলে শয়তানকে কিকরে উচিত শিক্ষা দিতে হয় কিভাবে তা বেশ আমাদের কালামে বেশ ভালো করে বর্ণনা করা আছে। ভেতর থেকে একটা মোটা কণ্ঠ ইমাম সাহেবকে উদ্দেশ্য করে ভেসে আসে। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস আমি জানি এটাও তোর 4টে চেলাগুলো বাড়ির বাইরে 4 কোণায় দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বললেন, সে যাই হোক, আগে বলো এত ক্ষতি করার পরেও কেন এই বাড়ির পেছনে পড়ে আছো? মেয়েটার আগে পরে কোথাও পাপ কোনো সমস্যা নেই, সে নিষ্পাপ, আর নিষ্পাপের উপর জুলুম হলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এতটুকু বলার পর ওনার টর্চটা হঠাৎ বন্ধ হয়ে যায়। ইমাম সাহেব কিছুটা ঘাবড়ে যান। হালকা ভয় পাওয়া কাঁপাকাঁপি হাতে টর্চার সামনে ঝাঁকি দিতেই আবারও জ্বলে ওঠে। ভেতর থেকে কেউ একজন আবারও বলতে থাকে, কিরে তুই এতটুকুই ভয় পেয়ে গেলি দুর্বল মানুষের বাচ্চা? আর এই সাহস নিয়ে তুই এসেছিস আমার সাথে মোকাবেলা করতে? যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, আমার মত পাল্টানোর আগেই ফিরে যা। আমার মতের পরিবর্তন হলে ওই মেয়ের পরে তোদের পেছনে লাগবো। এবং এর কণ্ঠটা আস্তে আস্তে মিলিয়ে যায় এবং এই কণ্ঠটা খুব অস্পষ্ট, অথচ তিনি তখনও ঘরের ভেতরে ওনাকে ছাড়া আরও কয়েকটা অপরিচিত অস্তিত্ব অনুভব করতে পারছিলেন। তিনি এরপর অনেক চেষ্টা করে সেটিকে আবারও হাজির করতে চান, কিন্তু সক্ষম হননি। ব্যর্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। এরপর টানা 6 দিন তিনি চেষ্টা করেছিলেন জিনটাকে হাজির করার, কিন্তু কোনোভাবেই সক্ষম হয়নি। ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে উনি ইমানদার জিনরা নাকি ওনাকে জানিয়েছিল এই যাই হোক শক্তিশালী, বেশ শক্তিশালী এবং নিজের উপর বেশ অহংকার তাদের। সংখ্যায় ওরা 4 জন। ওদের অহংকারই একদিন ওদের পতন হবে। বহু চেষ্টা করেও কোনো কুল কিনারা পাচ্ছিল না ওরা কোথা থেকে এসেছে। 6 দিন বৃথা চেষ্টা করার পর সপ্তম দিনে আরেকটা জুম্মার সন্ধ্যায় তিনি আবারও আপুদের বাড়িতে যান। পুনরায় তিনি তার রিচুয়াল শুরু করেন এবং জিনটাকে হাজির করার জন্য। মনে মনে ভাবছিলেন, এতে কেবল একটাই জিন যাকে হাজির করা যাচ্ছে না, না জানি বাকি 3টাকে হাজির করার সময় কতটা কষ্ট করতে হবে। তবে এবার সফল তিনি। আপুর বাবা মায়ের ঘরের দরজার সামনে হুট করে অন্ধকারের পরিমাণটা বেড়ে যায়। গুমট ভাদা অন্ধকার নেমে আসে এবং সেখান থেকে একটা ছায়ামূর্তি কর্কশ ধ্বনিতে বলতে থাকে, তুই তো বেটায় বেজায় নাছর বান্দা, আমি তোর সাথে কথা বলতে এসেছিলাম, আমি নিজে তোর সাথে কথা বলতে এসেছিলাম সেদিন। তুই কি ভেবেছিলি তোর মতন সামান্য মানব সন্তান চাইলেই আমাকে হাজির করতে পারবে? শুনে রাখ, আমি সেবারও নিজের থেকে হাজির হয়েছিলাম, এবারও নিজের থেকেই হাজির হয়েছি। আমাকে বিরক্ত করিস না, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আর থাকলো তোর চেলাদের কথা, ওদের সাবধান করে দিস। আমার ব্যাপারে বেশি খোঁজ খবর নিতে আসলে ওদের তোর পরিবারের প্রত্যেকটার কল্লা কেটে তোর বাড়ির দরজা টাঙিয়ে রাখবো। ইমাম সাহেব এসব উপেক্ষা করে জিজ্ঞেস করেন, তুমি এসব করে মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? উত্তর আসে, তোর কোনো প্রশ্নের জবাব দেওয়ার সময় আমার নেই। ওকে বাড়িতে পাঠা, ওকে জবাই করে রক্ত খাবো, এরপরে মুক্তি হবে এই জাল থেকে। যেই জানোয়ার মানুষের বাচ্চাটা আমাকে এখানে দ্বিতীয়বার পাঠিয়েছিল, সেই জানোয়ারটাই আমাদের এখন ফাঁসিয়ে দিয়ে গেছে। সুতরাং আমাদের মুক্তির একমাত্র পথ ওই মেয়ের রক্ত মাংস আলাদা করে খেয়ে ফেলা। একথা বলে চিন্তা আবারও হাওয়ায় মিলিয়ে যায়। ইমাম সাহেব তো রাতে ওনার জিনের সাথে আলোচনা করেন, কিন্তু ওনারা নাকি কোনো মতেই রাজি হচ্ছিল না এই পদক্ষেপ এগুতে। অবশেষে ইমাম সাহেব অনেক বুঝিয়ে ওনাদের রাজি করেন এবং বলেন, সেই তান্ত্রিকের কাছে যাও, গিয়ে ধরো বেটাকে। ওর পাঠানো পিশাচদের না পেলাম, ওকে জেরা করতে তার কোনো তোমাদের ক্ষমতার কমতি নেই। তো ওনার ইমাম সাহেবের কাছে এক রাত্রির সময় চেয়ে বিদায় নেয় এবং বলেন যে পরদিন রাতে এসে সব কিছু জানাবেন। কোত্থেকে এসেছে সে তাও জানা গেছে, নাম জানা সম্ভব হয়নি। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, বলো কি জানতে পেরেছ? ওনারা জানান, এই তান্ত্রিককে দিয়ে সেই লোকটা ওই মহিলাকে খুন করানোর পর এরা 4 জন এখানে থেকে যায়। এই 4 জন হচ্ছে সেই 79টা পিশাচদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, 1 জন মহিলা ও 3 জন পুরুষ। ওরা 4 ভাই বোন। তোমার সামনে সেদিন কোনটা এসেছিল তা নিশ্চিত না আমরা। এরা 4 জন এখানে শুধু পড়ে আছে, পরবর্তী তার কোনো কুফরিতে এদের ব্যবহার করা হয়নি, তবু এরা পেছনে পড়ে আছে। কেননা ওই মহিলা মারা যাওয়ার পর ওই লোকটা যিনি কুফরি করে মহিলার ফ্যামিলিটা ধ্বংস করে দিয়েছিল, সে একদিন রাস্তা পার হবার সময় আকস্মিকভাবে ট্রাকের চাপাকে গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। লোকটার 2 পা কেটে বাদ দিতে হয়েছিল শরীর থেকে। শরীরের ডান পাশটুকু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে প্রায় মাসখানেক ভোগার পর একদিন রক্ত বমি করতে করতে লোকটা নিজের গলায় নিজেই হাত ঢুকিয়ে দেয়। মুখ থেকে হাসপাতালের নার্সরা টেনে হাত সরানোর পর সে চিৎকার করে বলতে থাকে, আমার গলায় সাপ ঢুকেছে, আমার কলিজায় কামড়ে ধরেছে, আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, নিথর হয়ে আসছে। এ বলে সে আবারও মুখের ভেতর হাত ঢুকিয়ে দেয়। এবার আর কেউ তাকে আটকাতে পারছিল না এবং সে হাসপাতালে ছটফট করতে করতে মারা যায়। সুতরাং এদেরকে এই পরিবারের পেছনে লেলিয়ে দেওয়ার মতন আর কারো কাছে কোনো কারণ নেই। এটা এদের ক্ষমতার জোর। এরা শুধু নিষ্পাপ মেয়েটাকে যন্ত্রণা করছে। আদম সন্তানের রক্তর মাংস খেয়ে এদের ক্ষুধা মেটে।
খেয়ে হজম করবার জন্যই এরা এখানে ওর পেছনে লেগে আছে। এই খাওয়া তুমি দেখতে পারবে না, এই রক্ত তুমি দেখতে পারবে না, তুমি বেশি হাতাহাতি করলে শেষে না তোমার পেছনে লেগে যায়। আমরাও কিন্তু তখন তোমাদের কাজে আসতে পারবো না। আপাতত এর ক্ষমতার সাথে পেরে উঠবার মতন যোগ্যতা আমাদের নেই। একমাত্র ভরসা আল্লাহর কালাম, না হয় আরও জ্ঞানী কোনো ব্যক্তি, এছাড়া আর কোনো পথ খোলা নেই। তো ইমাম সাহেব প্রশ্ন করে, তাহলে যে সেদিন ওরা আমাকে বলল ওই লোকটাই এদেরকে এখানে আটকে দিয়েছে কুফরি করে, এবং ওরাই এই মেয়েকে হত্যা না করা পর্যন্ত মুক্তি পাবে না, ওনাদের মধ্যে একজন জিন ইমাম সাহেবকে বলেন, ওরা তো কাফের, তোমরা ইনসানেরা সত্যি সাধু কথায় খুব তাড়াতাড়ি গলে যাও, ওদের কথা বিশ্বাস করছো কেন? জানো না কাফেররা কোনোদিন সত্য কথার ধারের কাছেও আসে না? কে জানে, হয়তোবা ওই লোকটাকেও এরাই মেরে ফেলেছে। ইমাম সাহেব বলেন, আমি ওই লোকটার কথা একটু ভাবছি না, সে যা যা পাপ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হতো। ইমাম সাহেব এরপর কী করবেন ভেবে না পেয়ে ওনার চেয়ে অধিক জ্ঞান সম্পন্ন একজনের কাছে যাবেন বলে ঠিক করেন, যা ওনার পূর্ব পরিচিত। ইমাম সাহেব কোনো এক অদৃশ্য মায়ার টানে আপুকে এই বিপদ থেকে বের করে আনার জন্য উৎসুক হয়ে পড়েন। ইমাম সাহেব নিজেও বুঝতে পারছিলেন না বিষয়টি, হয়তোবা মেয়েটির বাবা নেই বলে তিনি এই দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে তিনি ভেবে নেন যে আল্লাহ ওনাকে ঠিক করেছেন, যা দিয়ে আল্লাহ আপুকে বিপদ মুক্ত করবেন। এরপর দুদিন পরের ঘটনা, ইমাম সাহেব বাড়ির সবাইকে জানান যে একজন আছে তার পরিচিত, যিনি কিনা এই বিষয়ে হেল্প করতে পারবেন। তো ভাগ্যিস আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছিলেন ওনার সাথে এবং এই ইমাম সাহেবের, এবং তিনি আগামীকাল দুপুরের দিকে যাবেন ওনার কাছে বগুড়ায়, এবং আসবেন পরদিন ওনাকে নিয়ে। কথা অনুযায়ী তিনি বেরিয়ে পড়েন বগুড়ার উদ্দেশ্যে। এদিকে বাসার সবাই রাতে খাওয়া দাওয়া কাজকর্ম শেষ করে শুতে চলে গেছেন। তখনই ঘরে আন্টির সাথে ঘটে যায় লোমহর্ষক এক ঘটনা। আপু ওনার বান্ধবীর সাথে শুয়ে শুয়ে গল্প করছিলেন। এক সময় আপুর বান্ধবী বলেন যে ওনার ঘুম পাচ্ছে এবং সেও যেন ঘুমিয়ে যায়, সকালে কথা হবে। চুপচাপ শুয়ে গেলেন দুজন। ঘর জুড়ে যেন আকস্মিকভাবেই অদ্ভুত এক নীরবতা ছেয়ে যায়। মনে মনে আপু তার বাবার কথা ভাবছিল, এমন সময় ওনার কান্নাকাটির আওয়াজ আর্তনাদ ভেসে আসে। এ যেন কোনো মরা বাড়ির কান্না। একসাথে অনেকজন কাঁদলে যেমনটা শোনায় ঠিক তেমনটা। তিনি তার বান্ধবীকে হাত দিয়ে ধাক্কা দিয়ে দিতেছেন, কিন্তু সে উঠছিল না। ভয়ের কারণে তিনি না চেয়েও ভুলবশত ওনার বান্ধবীকে একটা চর মেরে বসেন, এবং উনি উঠেই চমকে জিজ্ঞেস করেন, কী ব্যাপার, মারলি নাকি? তো আপু বলেন, বিশ্বাস কর, আমি এইমাত্রই কারো কান্নাকাটির শব্দে ভয় পেয়ে তোকে ডাকাডাকি করছিলাম, কিন্তু তুই উঠছিলিস না, তাই নার্ভাস হয়ে চর মেরে বসেছি, সরি। ওনার বান্ধবী জানায়, কান্নাকাটির শব্দ? আমি স্বপ্নে দেখলাম যে বাবা বাসে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, এবং আমাদের বাড়িতে আত্মীয়রা সবাই কান্নাকাটি করছে। তুই আমার গায়ে ধাক্কাতে ডাকছিস, কিন্তু আমি অবাক হয়ে যেন বাবার নিথর দেহটার দিকে তাকিয়ে আছি। ওই আপুর বান্ধবী বলছে। পুরোটা বলে শেষ করতে না করতেই দুজন শুনতে পান ঘরের ভেতর থেকে আন্টি মানে বান্ধবীর মায়ের চিৎকার। একের পর এক টানা কয়েকবার চিৎকারের শব্দ। দুজন ভয়ে চুপসে গেছেন রুমের ভেতর। ভয়ের কারণে রুমের বাইরে থেকে চেক করতে যাবেন কিনা সেটাই ঠিক করতে পারছিলেন না। অবশেষে সাহস করে আপু তার বান্ধবীকে টেনে ডাইনিংয়ে নিয়ে যান তার সাথে চেক করতে যাওয়ার জন্য। দুজন তাড়াতাড়ি করে বাসার মূল দরজার কাছে গিয়ে দেখেন মেঝেতে আন্টি পড়ে আছেন। ঘড়িতে তখন রাত প্রায় 2টা। জ্ঞান ফেরার পর আন্টি বলেন, তিনি ওয়াশরুম থেকে ফিরছিলেন, এমন সময় দরজায় ধাক্কার শব্দ পায়। এত রাতে চোট ভেবে তিনি দরজার সামনে কান পেতে শুনছিল যে কে ও পাশে। জিজ্ঞেস করছিল, কে ওখানে, নাম বলো। কিন্তু কোনো উত্তর পায়নি দেখে দরজায় কান পাতে হঠাৎ শুনতে পায় তোর বাবার কণ্ঠ। তিনি অনেকটা ফিস করে বলছিলেন, নাম শুনলে ভয় পাবি না তো? তো ওই আপুর বান্ধবীর মা বলে যে, আমি ভেবেছিলাম তোর বাবাই হয়তো ফিরেছে, আমাকে ভয় দেখাতে এমন ফাজলামো করছে। আমি দরজা খুলতে দেখি তোর বাবা কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, একদম পুতুলের মতো। আমি গায়ে হাত দিয়ে ডাক দিতে যাব, ঠিক তখনই ওনার পেছন থেকে অদ্ভুত দেখতে একজন লোক দরজার দিকে এগিয়ে আসে। আমি তার চেহারা দেখেই চিৎকার শুরু করি। কমপক্ষে 7 ফুট লম্বা, গায়ে কালো কাপড় জড়ানো, মুখটা মানুষ আকৃতির হলেও অনেকটা বানরের মতো, হাত জুড়ে ভাল্লুকের মতো লম্বা লম্বা লোম, দাঁতগুলো স্বাভাবিকের তুলনায় বেশ বড় বড়, হাতে ছিল তার কুড়ালের মতো কিছু একটা। সে এসে তোর বাবার পাশে দাঁড়ায় এবং আমার দিকে তাকায়। চোখ দুটো যেন রক্তে ভেজা ছিল, এবং ভেতরে কোনো মনি নেই। আমার মনে হচ্ছিল যেন কোনো জন্মের রাগ ক্ষোভ নিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে সে দাঁত কিটকিট করে জিজ্ঞেস করছে, কিরে, নাম জানতে চাস? এত সাহস তো ভালো না রে, নাম শুনবি? আজকে নাম শোনাচ্ছি। মেয়েটাকে শেষ করে তোদের নিজের নাম বলবো, নিজের নাম ভোলাবো। নে শোন নাম। এটা বলেই সে তার হাতে থাকা কুড়াল জাতীয় জিনিসটা তোর বাবার ঘাড়ে এক কোপ দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। তোর বাবার মাথা গড়াতে গড়াতে আমার পায়ের কাছে এসে বিভৎস হাসি দিয়ে বলে, রাঘুচন্দ্র। এরপর আর আমার কিছু মনে নেই। তার মা মানে মেয়েটার বান্ধবীর মা বলল, চোখ খুলেই দেখি তোরা আমার সামনে। বান্ধবীর দাদি এসব শোনার পর আপুকে অনেক কথা শোনান যে কি এক মরা বিপদ এনে জুটিয়েছে আমার নাতনির আর ছেলে। শেষে অকালে না সবার প্রাণ হারাতে হয়,
আরও অনেক কথা শোনান যা আপুর প্রচণ্ড খারাপ লাগে তিনি তা শেয়ার করেননি। পরে তিনি দাদিকে বলেন সকাল হলেই চলে যাবে, আর এই বাড়িতে বিপদ নিয়ে ফিরবে না। বিপদ যখন আল্লাহ তার কপালে লিখে দিয়েছেন তখন সেই বিপদ সরানোর মালিকও স্বয়ং আল্লাহই, যা আছে কপালে দেখা যাবে। মন খারাপ করে তিনি ঘরে চলে আসেন এবং শুয়ে পড়েন। পরদিন সকালে সবাইকে জানান যে শুয়ে পড়ার পর রাত প্রত্যেকেই নাকি জানালার উপাস থেকে জবাইকৃত গরু যেভাবে নিঃশ্বাস ফেলে ঠিক সেভাবেই শব্দ পাচ্ছিলেন। পরদিন দুপুরে ইমাম সাহেব ওই লোকটিকে নিয়ে ফেরেন, আর যার খোঁজে তিনি গিয়েছিলেন। বাড়ি ফিরে গত রাতে সব ঘটনা তিনি শুনে বলেন, এসব কমন ঘটনা, ভয় দেখাতে এসব করেছে। ঘরে তো আর ঢুকতে পারেনি, পারবেও না, ওর কোনো ক্ষমতাও নেই। সেই ক্ষমতা আল্লাহর এবং তিনি হেফাজত করবেন। বিকালের পর তিনি আর সেই লোক আপুদের বাড়িতে যান। ভেতরে ঢুকে লোকটি শুধু একটা কথাই বলেন, ভাই যদি সম্ভব হয় তো আমাকে ক্ষমা করেন, এত বড় রিস্ক আমি নিতে পারবো না, বাইরে চলুন। বাইরে বেরিয়ে ইমাম সাহেবকে জানান, যদি আপনি ভালো চান তাহলে আমি আপনাকে কয়েকটা আমল শিখিয়ে দেবো, যার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি এই পিশাচগুলোকে তাড়াতে সক্ষম হবেন। কিন্তু সাফল্যের হার আধাআধি হতে পারে, আবার নাও হতে পারে। হিতে বিপরীত হলেও ওরা খেপে গিয়ে শেষে আমার পেছনে পড়ে যাবে। এই জন্য আমি রিস্ক নেওয়ার সাহস করতে পারছি না। এটা শুধু জিন নয়, এরা এক একটা রক্তখেকো জানোয়ার, আমাকে ক্ষমা করবেন। তো ইমাম সাহেব উপায় না পেয়ে সেই লোকটির কাছে আমল শিখে নেন এবং ওনাকে বিদায় জানিয়ে আসেন। পরবর্তীতে নিজের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে 17তম দিনে মাগরিবের পর তিনি আপুদের বাসায় গিয়ে প্রথম আমলটা করতে ওনার সামনে আবারও হাজির হয় সেই গুমট বাঁধা অন্ধকার। সেখান থেকে শোনা যায়, বাহ, তোর সাহসের তারিফ না করে আমি পারছি না রে, তোর মতো লোকের কলিজা খেতে আলাদা স্বাদ পাওয়া যাবে। এতটুকু বলতে না বলতেই ইমাম সাহেব আরও একটা আমল শুরু করেন এবং সাথে সাথে সারা বাড়ি জুড়ে যেন চিৎকার চেঁচামেচির শব্দে দেয়াল ফেটে যাবার মতো অবস্থা শুরু হয়। পেছন থেকে একের পর এক ডাক শুনতে লাগলেন তিনি। তার পরিবারের মৃত সবার কণ্ঠস্বরে যেন তার কান ফেটে রক্ত বের হবার মতো অবস্থা। শাহচটি প্রশ্ন করলেন সেই অন্ধকার স্থানে দাঁড়িয়ে থাকা জিনকে, আশা করি আমাদের কালামের শক্তির নমুনা তুই পেয়ে গেছিস, ভালোই ভালোই বিদায় নিবি, নয়তো তোকে বোতলবন্দি করে তোর সামনে তোর বাকি সঙ্গীদের পুড়িয়ে মারবো। জিনটি উত্তর করে, এসব বন্ধ কর, আমি যদি একবার স্বাভাবিক অবস্থায় ফিরে পাই তো তোর গোটা বংশের সবার কলিজা ছিঁড়ে খাবো। চিনিস না আমাকে, আমি রাঘুচন্দ্র, আমার দলের জিনদের সর্দার আমি। আমার ক্ষমতা সম্পর্কে তোর বিন্দুমাত্র ধারণা নেই, মূর্খ মানব সন্তান তুই। ইমাম সাহেব আরও একটা কথা না বলে সাথে সাথে ওদের মধ্যে একজনকে সামনে এনে পুড়িয়ে ফেলার হুমকি দেন এবং ওনার ইমানদার জিনদের ভেতরে ডাকেন। ডেকে বলেন, ধরো এই কাফিরদের, পেটাও ইচ্ছা মতো। অনেক বুঝিয়েছি, আসলে শয়তান যদি ভালো কথার মতো পাত্র হতো তবে সে কোটি কোটি বছর আগে আল্লাহর আদেশ পাওয়ার পরেও আদম আলাইহিসসালামকে সিজদা করতে অহংকার দেখাতো না। এরা ভালো থাকার লোক নয়, এদেরকে পশু পেটা না করা পর্যন্ত এরা এরকম অধমই থেকে যাবে। ইমাম সাহেব তার জিনদের সাহায্য নিয়ে কাফিরগুলোর মধ্যে 3 জন সদস্যকে বোতলে ভরে ফেলেন এবং সর্দারকে বলেন, তুই একা যে কতটা শক্তিশালী তাও আমার জানা হয়ে গেছে, শেষবারের মতো সুযোগ দিচ্ছি, নাকি পুরে ছাই হবি। আপু বলেন যে ইমাম সাহেব 4 জনকেই বোতলবন্দি করতে খানিকটা ভয় পাচ্ছিলেন, কেননা যদি কোনোভাবে বোতল ভেঙে যায় তো ওরা আবারও ফিরে আসবে। তার চেয়ে ভালো হয় যদি মামলাটা কথা বলে লেনদেনের মাধ্যমে শেষ করা যায়। এবার যেন কাফেরটার হুঁশ ফেরে, সে আপুকে ছেড়ে দিতে রাজি হয়, কিন্তু বদলে তার সঙ্গীতের বোতল মুক্তি এবং 9টা সাদা খাসি দাবি করে। ইমাম সাহেব বলেন, তোকে জীবন নিয়ে ফিরে যেতে দিচ্ছি তাই তো বেশি রে, তুই আবার দাবি দেওয়া দেখাচ্ছিস সদমলবির বাচ্চা। শেষমেশ রাজি করানো হয় এবং চুক্তি করা হয় যে শুধু একটা খাসি এবং 4টা মোরগ তার সঙ্গীদের বোতল মুক্তি দিলেই তারা চলে যাবে। এই চুক্তিতে ইমাম সাহেব ওদের মুক্ত করে দেন এবং বলেন, এরপর মেয়েটিকে কোনো ক্ষতি করবি আর দ্বিতীয় সুযোগ তোদের দেওয়া হবে না, আর তোদের ভোগের জিনিসগুলো কাল মাগরিবের পর গলির শেষ প্রান্তে রেখে আসা হবে, নিয়ে যাস। ইমাম সাহেব অনুভব করলেন যে কিছু বেশ ভারী কিছু এখানে ছিল যা আর নেই। তিনি বাড়ি বন্ধ এবং আরও কিছু কাজ করে নিজ বাসায় ফিরে খুশির সংবাদ আপুকে দেন এবং বলেন, কাল সকালে বাসায় চলে যেতে পারবে তুমি, কিন্তু সাবধানে থাকবে, ওরা কাফের, ওদের কথার কোনো ভরসা নেই, বড় কোনো ক্ষতি না করতে পারলেও একেবারে তোমার সঙ্গ ছাড়বে না ওরা। ছোটোখাটো বিষয়ে সাবধানে থাকো, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো, দুঃস্বপ্ন দেখলে ভয় পেও না, এসবে কোনো ক্ষতি হবে না। আপু বাসায় চলে যান, গিয়ে নানিকে বাসায় আনেন। তার নানি তো ঢাকার বাইরে থাকতো, অতীতের সব ভুল ক্ষমা করে, ঢাকা শহরের বাইরে থাকতো, অতীতের সব ভুল তিনি ক্ষমা করে দেন। এরপর আপু পড়াশোনা শেষ করে 2010 সালে বিয়ে করেন, কিন্তু আপুর কোনো বাচ্চা হয়নি এখন পর্যন্ত। কনসিভ করার কয়েক মাসের মধ্যেই হুটহাট পেটের বাচ্চা নষ্ট হয়ে যেত। পরপর 3বার তার সাথে এমনটি হবার পর তিনিও তার হাজবেন্ড একটি মেয়ে অ্যাডপ্ট করেন এবং আল্লাহর রহমতে তারা এখন সুস্থ আছেন। যদিও আপু কখনো নিজে গর্ভে সন্তান লাভ করতে পারেননি এবং ওনার বাবা মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখা কমন একটা ব্যাপার হয়ে গেছে ওনার জন্য। ওনার নাকি এসব স্বপ্ন দেখতে দেখতে এখন আর ভয় লাগে না। তো এটা ছিল আপুর ঘটনা।
যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমি তোমার বলা ঘটনা খুবই ভালোবাসি, প্রত্যেকটি ঘটনা আমার শোনা। ভূতের ঘটনা শুনতে ভালোবাসি বরাবর, কিন্তু ভূত যে সত্যি আজও আছে সেটা আগে ঠিক বিশ্বাস হতো না। কিন্তু আজ যে অভিজ্ঞতার কথা তোমায় বলবো সেটি ঘটার পর ভূত বলে যে সত্যি কিছু আছে তা এখন আমি বিশ্বাস করি। এই ঘটনাটি আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সালটা ছিল 2020, 8ই জানুয়ারি। সেই দিন আমার কলেজের 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা। আমার পরীক্ষাটি খুব একটা ভালো যায়নি, সেই জন্য মন মেজাজ ঠিক ভালো ছিল না। বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে সবে বিছানাতে শুয়েছি, এমন সময় কাকি হঠাৎ করে চিৎকার করতে থাকে। আমি এবং বাড়ির সকলে বুঝতে পারি না যে ব্যাপারটা কি, তাই আমরা সকলে ছুটে যাই কাকির ঘরে। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি আমার কাকির বড় মেয়ে বুবুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং কাকি তাকে ধরে অঝরে কাঁদছে। 11 বছরের একটি ছোট মেয়ে এটি কেন করলো তার উত্তর এখনো আমাদের অজানা। বুবুন ছিল বাড়ির খুবই আদুরে একজন সদস্য। তার এই হঠাৎ চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। সাথে আমার বোন অনেক বেশি ভেঙে পড়ল, কারণ কাছের বন্ধু বলতে সেই ছিল তার একমাত্র। এরপর বুবুনকে নামানো হয়, যথারীতি তার সব কাজ সম্পূর্ণ করা হয়। 3 দিনের দিন ঘটল এক অদ্ভুত ব্যাপার। কাকি সন্ধেবেলায় ধুনো দিতে গিয়ে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং সকলকে সিঁড়ির ঘরের দিকে দেখাতে থাকেন। তার কথা অনুযায়ী সে নাকি বুবুনকে দেখেছে সিঁড়ির ঘরের দিকের অন্ধকারে, খোলা চুল, বড় বড় চোখ, একটি পা একদিকে সিঁড়িতে আর অন্য পা অপর দিকের সিঁড়িতে দিয়ে সে তাকিয়ে আছে নিচের দিকে, আর সাথে তাকে জড়িয়ে আছে যেন আরো ঘন কালো অন্ধকার। কাকির মনে সাহস জোগানোর জন্য ব্যাপারটিকে বেশি গুরুত্ব না দিয়ে সবাই কাকিকে বোঝালেন ওটা তার মনের ভুল, আর কিছু না। রাতে খাওয়া সেরে কাকি, কাকা, জ্যাঠা, জেঠি এবং একটি কাকু কাকিদের উপরের ঘরে ঘুমোতে গেলেন, কারণ বড়দের কথা অনুযায়ী ঘর নাকি ফাঁকা রাখতে নেই, তাতে নাকি আরো সমস্যা হতে পারে। তাই কাজেই কোনো উপায় নেই বলে সকলেই শুতে চলে গেলেন। রাতে কারোর চোখে ঘুম আসছিল না, হয়তো কোনো একটা অজানা ভয় অথবা বুবুনের এমন চলে যাওয়া, এই ভাবতে ভাবতেই সময় কাটছিল। রাত 2টো হবে। আচমকা সকলে শুনতে পেলেন একটি শব্দ। একটু ভালোভাবে শুনলে তারা বুঝতে পারলেন বাথরুমে জল ঢালার শব্দ। কিন্তু এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ তারা তো শোবার আগে ওপরে ঘরের দরজা বন্ধ করেই শুয়েছিলেন। তাহলে বাথরুমে জল ঢালছে কি? এমন সময় হঠাৎ তারা অনুভব করলেন আরো একটি শব্দ, দরজা আঁচড়ানোর শব্দ। এইবার ভিতরে থাকা প্রায় সকলেই প্রচণ্ড ভয় পেয়ে যান, আর কোনো কথা বলবার শক্তিই থাকে না তাদের। ঠিক এমন সময় কাকু ভিতর থেকে বলে উঠলেন, কে রে, কে বাইরে, যা এখান দিয়ে। 2-1বার বলতেই সব বন্ধ হয়ে গেল। তারপর সারা রাত আর কিছু ঘটল না। এরপর দিয়ে বাড়িতে অস্বাভাবিক ঘটনা নিয়মিত ঘটতে শুরু হলো। একদিন হলো কি, আমি আমাদের বারান্দায় বাসন গোছাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘর দিয়ে খুব সুন্দরভাবে গুনগুন গানের সুর ভেসে আসতে থাকে। আমি মনে করি আমার বোন। আমি বলি, আমি তখন দিয়ে একা একা কাজ করে যাচ্ছি আর তুই ঘরে গান গাইছিস, এক্ষুনি আয় আমার সাথে কাজ কর, নয়তো আমি মাকে ডাকবো। কিন্তু ভিতর দিয়ে কোনো উত্তর আসে না, আর সেই গুনগুন স্বরও বন্ধ হয়ে যায়। আমি রেগে গিয়ে উঠে রুমে যাই। কই, ঘর তো ফাঁকা, ঘরে তো কেউ নেই। আরও একদিনের ঘটনা, কাকি ও জেঠি কাকিদের উপরে যাচ্ছিলেন। হঠাৎ তারা একই সঙ্গে সিঁড়িতে দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা তাড়াহুড়ো করে নিচে নেমেও পড়েন। এরপর কাকি জেঠিকে জিজ্ঞাসা করলেন, শুনলে তুমি? জেঠি বলেন, আমিও শুনেছি। ওই ছাদের দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে না? এই ভুতুরে ব্যাপারগুলো দিন দিন বাড়তেই থাকে। সেই কারণে মাঝে মধ্যেই বাড়িতে কেউ না কেউ ভীষণ ভয় পেয়ে যেতেন। পুলিশ কেস পর্যন্ত করা হয়, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। বেশ কিছুদিন পর একদিন আমার বোন পড়া সেরে বাড়ি ফিরছিল। বাড়িতে ঢুকে হঠাৎ করেই কি মনে হতে বোনের চোখ গেল সেই কাকিদের সিঁড়ির দিকে, এবং সাথে সাথেই বোনের সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো।
বোন অবাক হয়ে ভাবতে থাকে সে এটা কি দেখছে, এটা কি সত্যি? বোন দেখলো আমার কাকির মেয়ে অর্থাৎ বুবুন। বুবুন বসে আছে সিঁড়ির মাঝে, মাথা নিচু করে, চুলগুলো এলোমেলো খোলা, আর সাথে বোন খেয়াল করলো সে ওই একই জামা পরে আছে যেটা পরে বুবুন আত্মহত্যা করেছিল। ভয় পেয়ে বোন সেখান দিয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইল। আবার কি মনে হতেই সে একবার ফিরে তাকালো, কিন্তু সে অবাক হয়ে গেল। না, কিছু তো নেই। এরপর বোন মাকে সব জানায়। বোনের কথা অনুযায়ী সে স্পষ্ট দেখেছে, আর সেটা কখনোই চোখের ভুল হতে পারে না। আমরা সবাই বোনকে বোঝাই যে ওটা কিছু না, বেশি ভাবলে অমন হয়। পরে জেঠি জানালেন যে সেও নাকি বুবুনকে দেখেছেন গভীর রাতে ছাদে পিছন দিক করে বসে থাকতে, তার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এইভাবে দিন যেতে লাগলো। কোভিড চলে এলো, সবাই বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করলাম আমরা। সেই কারণে ভয়টাও একটু কমে এসেছিল। 22শে মার্চ সেদিন প্রত্যেকটি ভারতবাসী ঠিক বিকেল 5টার সময় থালা বাজাতে ব্যস্ত ছিলেন। সেদিন আমিও বাড়ির সকলের সাথে থালা বাজাতে গেছিলাম ছাদে, আর বোন নিচে আমাদের জন্য অপেক্ষা করছিল। এমন সময় বোনের চোখ গেল আবারও ঠিক কাকিমাদের সিঁড়ির দিকে, আর বোন খেয়াল করলো কেউ যেন সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। এবং বোনের বুঝতে ভুল হলো না সে কে। সে আর কেউ না, বুবুন। হ্যাঁ, বুবুন দাঁড়িয়ে আছে সিঁড়ির উপর, কিন্তু সিঁড়ির পরবর্তী অংশের কারণে ওর মুখ ঠিক দেখা যাচ্ছে না, কেবলমাত্র পা দুটি দৃশ্যমান। এই সময় বোন শুনতে পেল একটা চাপা গোঙানির শব্দ, যেন আমাদের উপর ওর খুব রাগ। এরপর বোন জানায় বুবুন নাকি সেই ঘরেই উঠে চলে যায় যেই ঘরে সে আত্মহত্যা করেছিল। বোন এবার অনেক ভয় পেয়ে যায়, এতই ভয় পেয়ে যায় যে এখনো পর্যন্ত বোন একা থাকতে ভয় পায়। মা সব শুনে আর সময় নষ্ট না করে বোনকে একজনকে দেখান, আর তার সাথে বোনকে চোখে চোখে রাখতে শুরু করেন। কিন্তু বাড়িতে সেই ভুতুড়ে পরিবেশ কোনোভাবেই ঠিক হচ্ছিল না। সকলেই তার উপস্থিতি বুঝতে পারত। সে আমাদের কোনো রকম ক্ষতি না করলেও হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া বা জানলায় তার অবয়ব দেখা, এগুলো স্বাভাবিক ছিল না আমাদের কাছে। বাড়িতে পুজো, কীর্তন, হরিনাম অনেক কিছু করা হয়, কিন্তু কোনো কিছুই কোনো কাজ দেয় না। সেই কারণে বাড়ির বড়রা সকলে মিলে ঠিক করেন যে বাড়ি প্রমোটিংয়ে দেওয়া হবে, আর বুবুনের নামে একটি বড় পুজো দেওয়া হবে। তাহলে বুঝি এই সমস্যার সমাধান পাওয়া যায়। এমনভাবে ভয় আতঙ্কে আর থাকা সম্ভব নয়। যেমন কথা তেমন কাজ, সবাই আলাদা হয়ে গেল, বাড়ি ভাড়া নিয়ে উঠলেন সকলে। মোটামুটি সব ঠিকই চলছিল, কিন্তু এটাও বেশি দিন থাকলো না। বাড়ি প্রমোটিং হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর 6-7 মাস পর আমার জেঠি সেই বাড়িতেই গায়ে আগুন দিয়ে মারা গেলেন। তিনি মারা যাওয়ার 4 দিনের দিন আমরা সকালে উঠে দেখি আমাদের রান্নাঘরের সব কিছু ছড়ানো ছিল, সব মাটিতে পড়ে আছে। কিন্তু রাতে মা তো সব গুছিয়ে নিয়ে শুয়েছিলেন। আবার বাড়িতে অস্বাভাবিক ব্যাপার শুরু হলো। এইদিকে পাড়া প্রতিবেশী সবাই কানা ঘুষো করতে শুরু করে দিয়েছে যে আমাদের বাড়িতে এরকম 2 জনের অপঘাতে মৃত্যু হয়েছে, তাও আবার আত্মহত্যা, তো আমাদের বাড়িতে অমঙ্গল আছে। অনেকে জানান তারা নাকি জেঠির উপস্থিতি টের পেয়েছেন। ততক্ষণ আমাদের মনে ভয়ের গাছটি আস্তে আস্তে আরও জল্পে আরও বেশি গভীর ভয়ের সৃষ্টি করেছে। এমন সময় খবর পেলাম আমার জেঠি আমাদের পাশের বাড়ির এক মেয়েকে নাকি ধরেছেন সন্ধেবেলায়। সেই মেয়েটির ভারী গলা এবং চোখ বড় বড় করে একই কথা শুনে সবাই বুঝতে পারছিল যে সেটি আমার জেঠি। মেয়েটি নাকি বলে যাচ্ছিল, আমি তো ওকে ধরতে চাইনি, কেন এলো আমার রাস্তায়? আমি তো প্রতি শনি মঙ্গলবার এই পথ দিয়েই যাওয়া আসা করি। আমার গোপালকে দেখতে চাই আমি। গোপাল অর্থাৎ আমার দিদির 2 বছরের ছোট ছেলে। ও আমার যাওয়ার পথে এসেছিল কেন? কেন এসেছিল? আরও অনেক কথা বলে মেয়েটি সেন্সলেস হয়ে যায়। পরিস্থিতি ভালো না দেখে বাবা, কাকা, জেঠু মিলে ঠিক করলেন বাড়িতে বড় যজ্ঞ করাবেন। সেই জন্য তারাপীঠ দিয়ে লোক ডাকা হলো। জেঠি ও বুবুনের একসঙ্গে কাজ করার জন্য লোক এলো, এবং সেই মতো সবই ঠিক করা হলো দুজনের আত্মার জন্য। অনেক বড় যজ্ঞ শেষ হলো, এবং শেষে যখন ঠাকুরমশাই যজ্ঞ সম্পন্ন করলেন তখন সেই সময় জেঠুকে কিছু একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে বাড়ি দিয়ে বেরিয়ে গেল। এরপর ঠাকুরমশাই জানান যে এখন এই বাড়ি বিপদমুক্ত। পরে অবশ্য মায়ের মুখে শুনেছিলাম 2 জন ওই বাড়িতে ছিলেন, আর ওদের বার করাটা দরকার ছিল, কারণ অশরীরীরা জোট বেঁধে থাকতে ভালোবাসে।
তারা কখনোই একা থাকতে পারে না এবং তাই জন্য নিজের লোকেদের তারা কাছে টানার চেষ্টা করে। তারা অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন, সেই কারণে তারা পৃথিবীর মায়া ছাড়তে পারেননি। তো এই ছিল আমাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এটি একটি রংপুর বিভাগের ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সোহেল রানা ভাই, রংপুর বিভাগ থেকে। তিনার বাসা রংপুর বিভাগের লালমনিরহাট জেলার একটা প্রত্যন্ত গ্রামে। তো যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেই ঘটনাটি একটি গ্রামের বাড়ির একটি পুকুর খোঁড়া কেন্দ্রিক একটি ঘটনা। তো এই ঘটনাটি উনি আমাকে শেয়ার করে বেশ কয়েকদিন আগে। তো আমি চেষ্টা করতেছিলাম যে আপনাদের মাঝে এই ঘটনাটি শেয়ার করব। তো আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং অনেক ভয় লাগবে, কারণ এটি একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। সো অবশ্যই আপনার এই ঘটনাটি সম্পূর্ণ শোনার অনুরোধ থাকবে আপনাদের মাঝে। তো আমি বেশি কথা না বলে আগে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তাদের গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে বাড়ি থাকা সত্ত্বেও তাদের গ্রামে একটি পুরাতন একটি বড় বাড়ি ছিল। এই গ্রামে যতগুলো বাড়ি ছিল তাদের মধ্যে ওই বাড়িটাই সব থেকে বড় এবং পুরাতন বাড়ি। তো আশেপাশে সব গ্রামে সব কিছুই শান্তশিষ্ট এবং সব কিছুই নিরিবিলি বা এরকম কোনো ভৌতিক কিছু ঘটতো না। তো যত সমস্যা ছিল এই বড় বাড়ি নিয়েই আর কি সব কিছু সমস্যা। তো একদিন এই বড় বাড়িটায় পুরাতন বাড়িটায় পেছনে একটি খাল খনন করা হয়, মানে ছোট একটি পুকুর খনন করা হয়। এই বিষয়টা আর কি সবাইকে জানানো হয় এবং যেহেতু একটু বড় বাড়ি, সবাই একটু খালটা খনন করে এই সাইডে একটি ঘর তুলবে, আবার মানে একটা নতুন ঘর তোলার জন্য খাল থেকে মাটি তুলে নিয়ে এসে খাল করবে। এই কথাটা সবাইকে জানানো হয়, কারণ ওই বাড়িতে যত কিছু হয় না কেন সব কিছু সবাই জানতে পারে। তো যখন এই বাড়ির আশেপাশে দিয়ে কিন্তু খুব একটা মানুষ যাতায়াত করতো না, কারণ এই বাড়ির সামনে বা আশেপাশে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতো। এই বিষয়টা সবাই আর কি জানতো মোটামুটি। আর এই বাড়িতেও যাদের যে বাড়িটা, এ বাড়িতেও কেউ থাকতো না। মোটামুটি 6 মাস বা 1 বছর পর পর তারা বাড়িতে আসতো এবং তাদের বাসায় কেউ থাকতো না। রান্না ভাই যেটা বলে, তো ঈদের ছুটি বা 6 মাসের ছুটি পেলে আর কি তাদের সবাই চাকরিজীবী, তারা সবাই গ্রামে আসে যখন তখন থাকতো। তো ওনার ওই বাড়ির একজন ছেলে ছিল, তিনি আর কি একটা রুম করবে, সেই জন্য খাল করবে। আর ওই বাড়িতে একজন বৃদ্ধ লোক ছিল, বেশ কয়েকদিন মানে কয়েক বছর আগে আর কি মারা যায়। মারা যাওয়ার পর থেকে কেউ আর কয়েক মাস ওখানে ছিল সবাই, তারপর যার যার পজিশনে তারা চলে যায়। যখন এই খালটা খননের জন্য প্রথম দিন লোক ডাকে নিয়ে আসা হয়, তারা দেখার পর ঠিক করে নিয়ে তারা আর কি চলে যায়। পরের দিন তারা খালটা খোঁড়ার জন্য লোকজন আসে। আসার পর তারা একটু খালটা খোঁড়ে, মোটামুটি 1 কোমরের মতো খাল করে 20-25 জন লোক খোঁড়ার পর তারা সেদিন চলে যায়। তো সেই রাতে ওই যে ছেলে, মানে ওই বাড়ির যে ছেলে খালটা খুঁড়তেছিল, তিনি একটু স্বপ্নে দেখে যে এই খালটা খুললে হয়তো সীমিত সময়ের জন্য তার ভালো হবে, কিন্তু পরবর্তীতে সে একটা বিপদে পড়তে পারে, এরকম একটা স্বপ্ন দেখে। এরকম যখন একটা ভয়ঙ্কর লেভেলের স্বপ্ন দেখলো যে ওর পরবর্তীতে কিছু একটা খারাপ কিছু হতে যাচ্ছে, সে তখন পার্শ্ববর্তী একটা ইমাম ছিল, তার সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো নিয়ে সেদিনই। তো তিনি বলেন যে কোনো সমস্যা হবে না, বাট না করলেও ভালো হইতো, কোনো সমস্যা হবে না, করেন, এগুলো কোনো সমস্যা নেই। তো যখন এরকম করে তিনি আর কি বুঝতে পারেন এই যে বিষয়টা এতটা পরিমাণে বেগতির দিকে চলে যাবে, সেটা আর কি উনি বুঝতে পারেন। সেদিনও খোঁড়া হয়, করতে মোটামুটি 3 দিনের মাথায় পুকুর খোঁড়া শেষ। তো যখন পুকুর খোঁড়া শেষ, তার রুমের
ওই রুমটার কাজ শুরু করে দেয় পরে থেকে। এই পুকুরে পানি ফেলা হয়। পানি ফেলার পর তিনি একদিন মাছও ছাড়ে পুকুরে। মাছ ছাড়ার পর তিনি প্রচুর পরিমাণের 2 মাসে প্রচুর পরিমাণে মাছ ছাড়া হয়। তো এদিক দিয়ে ইনি এবার একটা কেমনে জানি তারা আর কি এই বিষয়টা জানতো না যে ইনি প্রচণ্ড পরিমাণের টাকার মালিক হয়ে যায় কয়েক দিনের মধ্যে। এই বিষয়টা কেউ জানতো না। তারপর এই যে বাড়ির যে লোকটা ছিল, যিনি ডিগিটা খুঁড়ছে, তিনি একদিন রাত্রিকালীন সময় ওই পুকুর ঘাট পাড়ের আশেপাশে যায়। যাওয়ার পর সাহসী সহিত যায়, যে দেখে যে বৃষ্টি হচ্ছে, যে মাছ বেরিয়ে যাচ্ছে নাকি এরকম জন্য উনি গেছে। পুকুরের পাড় দিয়ে সে হাঁটতেছে। হাঁটার সময় সে হঠাৎ করে দেখতে পায় যে একটা ভয়ঙ্কর লেভেলের সাদা কাপড় পরিধান লোক পুকুর পাড়ের উপরে বসে আছে। তিনি এই বিষয়টা দেখে সাথে সাথে ওনার হাতে যে লাইটটা ছিল, এই লাইটটাকে ওই লোকটার দিকে তাক করছে। লোকটার দিকে তাক করার পর যখন এই সাদা কাপড়ওয়ালা লোকটার মুখের দিকে তাক করতেছে, ইনি দেখতে পাচ্ছে শুধু সাদা কাপড়টা দেখা যাচ্ছে, তার মুখটা একদম অন্ধকারে ঢেকে গেছে। এতটা কাছে থাকার পরেও মুখটা দেখা যাচ্ছে না স্পষ্ট। তিনি পার ঘরে ওদিক দিয়ে যাইতে যাইতে ওই লোকটা ওখানে উদা হয়ে যায়। উনি ভাবতেছিল হয়তো চোর কেউ মাছ ধরতে আসছে বা এরকম বিষয়। এই দিক মধ্যে পুকুর করে কিন্তু মোটামুটি 3-4 মাস হয়ে গেছে। তো তখন উনি আবার বাসায় ফেরার পর রুমে এসে ঘুমায়। এই ঘুমন্ত অবস্থায় তিনি একটা ভয়ঙ্কর লেভেলের স্বপ্ন দেখে যে তার বাচ্চা এই পানিতে পড়ছে এবং পানি খাইতেছে। এই বাচ্চাটা এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের হয়ে গেছে যেটা বলার বাইরে। সে পানি খাইতে খেতে অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে একজন লোক ওদিক দিয়ে যাওয়ার সময় বাচ্চাটাকে দেখতে পায়। সে আর কি বাচ্চাটাকে তোলার পর বাচ্চাটা এরকম একটা স্বপ্ন দেখে। যখন স্বপ্ন দেখার পর সে তো চমকে ওঠে। ওঠার পর সে তার বাচ্চাটাকে দেখে যে বাচ্চা ঠিকই আছে। পরের দিন উনি আবার শহরের দিকে গেছে। এদিক মধ্যে তার বাচ্চা আসলেই যে পানিতে পড়ছে এবং পাশের একজন লোক, গ্রামের একজন লোক, সে বাচ্চাটাকে তুলতে গেছে এবং তুলতে যেয়ে তিনিও একটা খারাপ জিনিসের মুখোমুখি হয়ে গেছিল। যে বাচ্চাটাকে যখন টানতেছিল তখন উনি ভয় পাইতেছিল যে আশেপাশে কেউ হয়তো বাচ্চাটাকে এতটা পরিমাণে টেনে ধরে রাখছে যেটা বলার বাইরে, টেনে তুলতেই পারতেছে না। তো তিনি যখন এরকম একটা বিষয় বুঝতে পারে, ইনি আবার সাথে সাথে ওইখানে সূরা পড়া শুরু করে, আয়াতুল কুরসি পড়ার পর ওই বাচ্চাটাকে ওইখান থেকে উদ্ধার করতে পারে। পারার পর বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয়, বাবা তুমি ওইখানে কিভাবে গেছিলা? সেই বাচ্চাটা বলে যে আমাকে একজন ওদিকে একটা বড় মাছ আমি দেখতে পাই, দেখার পর একজন লোক বলে যে তুমি মাছটা আনো, আমি আছি এখানে কিনারে আছে। তো মাছটা নিতে যেয়ে আমাকে কেউ ধাক্কা দিয়ে পানিতে ফালাই দেয়, এরকম করে বলে। বাকিটা ও আর জানে না। তো এই বিষয়গুলো শোনার পর এই যে লোকটার যে পুকুরটা, তিনি অবাক যে রাত্রিকালীন সময় আমি এরকম একটা স্বপ্ন দেখলাম আর সকাল সকাল এরকম কাজটা আমার বাচ্চার সাথে হয়ে গেল। তারা সবাই পুরো আতঙ্ক একটা হয়ে গেল যে বাড়িতে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেছে। তো সেদিন রাতেই আবার সে শুনতে পায় যে কান্নার আওয়াজ। তার যে পুরান বাড়ির পাশে একটা রুম ছিল, বদ্ধ একটা রুম, সেই রুমে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ইনি আবার রুম থেকে রাত তখন মোটামুটি 2টা বাজে, সেই সময় গোডাউন রুমের দিকে যায়। যাওয়ার পর দেখতে পায় যে রুমের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। ইনি আবার কেয়ার করেন নাই যে তার ছেলে সন্তান তার রুমে ছিল না। ইনি দরটা খোলার পর দেখতে পায় যে ঘরের অবস্থাটা খুবই খারাপ, দেখতেও ভয় লাগতেছিল। আশেপাশে জঙ্গল, ইনি খুবই ভয় পাইতেছে।
সোহেল রানা ভাই যেটা বলে যে উনি ওই জায়গাটায় প্রচুর পরিমাণে ভয় পেয়েছে। পাওয়ার পর উনি রুমের ভেতর ঢোকার পর দেখতে পায় যে তার বাচ্চাটা এক কোণারে বসে কান্না করতেছে। এটা দেখে তিনি তো সাথে সাথে চমকে যায় যে উনি ওনার বাচ্চাকে রুমের ভেতর রেখে আসলো, আর বাচ্চা এখানে কিভাবে আসলো। তো ওনার বাচ্চা ওনাকে দেখার পর আরো জোরে জোরে কান্না শুরু করে। তখন সাথে সাথে ওই বাচ্চার কাছে যে বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে। আসার পর এই বাড়ির মালিককে মানে তিনি আবার ওই ইমামের কাছে যায়। যাওয়ার পর বলে যে এরকম এরকম বিষয়, আমার সাথে এরকম এরকম বিষয় হচ্ছে। তো তিনি বলেন যে আমি একজন বড় ইমামের কথা বলতেছি, এই জায়গায় যান, উনি একটু কবিরাজি করতে পারে, উনি আর কি আপনাকে যা বিষয়টা বুঝে বলবে। তো তার কাছে যাওয়ার পর তিনি বলেন যে আপনার একটা বড় একটা ভুল করছেন এই পুকুরটা খোঁড়ার কারণে। আপনাকে হয়তো কেউ মানে বাধা করছিল যে পুকুরটা খুঁড়িয়েন না, তারপরেও যেহেতু খুঁড়িয়ে ফেলছেন, এখন পুকুরের পাশে কিছু তাবিজ দিচ্ছি, ওইখানে পোথায় রাখিয়েন। আর যতটা সম্ভব এখানে না থাকাটাই আপনাদের উত্তম, কারণ এখানে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের বাচ্চার বা আপনার কোনো ক্ষতি হতে পারে। যেহেতু 2বার আক্রমণ করছে, হয়তো 3য়বার আর সুযোগ পাবেন না কোনো। তো এই বিষয়গুলো শোনার পর ইনি একটু ভীতু টাইপের ছিলেন। ইনি তো ওইখানে ভয়ে অবস্থা খারাপ, ঘেমে মাথা দিয়ে ঘাম বাড়া শুরু হয়ে গেছে। তিনি সাথে সাথে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি কথাটা বুঝতে পারছি। ইনি ওইখান থেকে দ্রুত সেদিন চলে আসে। আসার পর ওই বাড়ির থেকে এবং তিনি সাথে সাথে পরের দিন ওই পুকুরে যত মাছ ছিল সবগুলোই তুলে নেয়। নেওয়ার পর উনি ওই বাড়ির থেকে সাথে সাথে সব কিছু গুটিয়ে উনি শহরের দিকে রওনা দেয় আবার। তো 6 মাস পর উনি আবার আসে এলাকায়। আসার পর ওই পুকুরটাকে বন্ধ করে দেয়, কারণ উনি আবার ওই শহরে যাওয়ার পর স্বপ্নে দেখছিলেন যে যদি পুকুরটা বন্ধ করা না হয় তার বড় কোনো ক্ষতি হতে পারে। তো সেই জন্য উনি পুকুরটাকে বন্ধ করে দেয়। আর এরপর ওই বাড়ির আশপাশ দিয়ে কেউ যাইতো না, আর ওই বাড়ি এখন পর্যন্ত ভাঙা অবস্থায় পড়ে আছে। আশেপাশে কেউ যাইতো না, আর ওদের পরিবার থেকে কেউ আসে না। যদিও আসে, দিনের বেলা আসে, দেখে চলে যায়। তো এইটাই ছিল রাসেল ভাই সোহেল ভাইয়ের ঘটনা। তো ঘটনাটি আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। সো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর ঘটনা নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালোই আছেন। আমার নাম সুরাইয়া আক্তার, লিখছি ঠাকুরগাঁও জেলা থেকে। ঠাকুরগাঁও জেলার একটা গ্রাম থেকে। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। এর আগে নিজের জীবনের একটা ভয়াবহ ঘটনা ভূত নাইটে শেয়ার করেছিলাম। আজকে আরও একটা ঘটনা নিয়ে ভূত নাইটে হাজির হলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার নানু বাড়ির এলাকায়। এলাকাটা হলো খাগড়াছড়ির রামগড় থানা। 2002 সালের ঘটনা। আমার মামার মুখ থেকে আমি ঘটনাটি শুনেছি। আমি মামার ভাষ্য মতোই ঘটনাটা লিখলাম, যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমার নাম সুজন সিনহা। আমি তখন পড়ালেখার পাশাপাশি নিজের একটা ছোট্ট ব্যবসা করতাম। তখন ছিল খুব কনকনে শীত। এবার আমি মূল ঘটনাতে আসি। আমি একদিন রাতে আমার দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আমার এক প্রতিবেশী হন্তদন্ত হয়ে আমার দিকে আসছে। উনি সম্পর্কে আমার চাচা হন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার চাচা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? চাচা উত্তরে বললেন, আমার ছোট ছেলেকে সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছি না। গ্রামের প্রায় সব জায়গা ওকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি তখন চাচাকে বললাম, চাচা আমিও আপনার সাথে আসছি মামুনকে খুঁজতে। চাচার ছোট ছেলের নাম ছিল মামুন। যাই হোক, আমিও চাচার সাথে গেলাম খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করেও মামুনকে পাওয়া গেল না। একে একে মামুনের হারিয়ে যাওয়ার ঘটনা পুরো গ্রামের মানুষ জেনে যায়। সব জায়গায় মামুনকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মামুনের কোনো চিহ্ন গ্রামে ছিল না। একদিন একটা পুরো দিন কেটে গেল। মামুনের বাড়িতে তখন সবাই কান্নাকাটি করছে। মামুনের পরিবারে একটা শোকাবহ অবস্থা। বিকেলের দিকে হঠাৎ একটা খবর আসলো, পাশের গ্রামের একটা জলাশয়ের কাদার মধ্যে নাকি একটা 10-12 বছরের ছেলেকে উল্টো করে পুঁতে রাখা অবস্থায়
মৃত পাওয়া গেছে। খবর শুনে সাথে সাথে মামুনের বাবা সহ গ্রামের আরো কয়েকজন মিলে পাশের গ্রামের ওই জলাশয়ে গেল। আমিও সবার সাথে সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে যা দেখলাম, নিঃসন্দেহে সেটা একটা ভয়ানক দৃশ্য। আমরা দেখলাম মামুনের গলা সহ মাথাটা কাদার ভেতরে ঢুকে গেছে এবং পা দুইটা উপরে রয়েছে। এই ভয়ানক ঘটনার কোনো ব্যাখ্যা বা রহস্য কেউ উন্মোচন করতে পারেনি। মূল ঘটনার শুরু হয় এখান থেকে। এই ঘটনার কয়েকদিন পরেই গ্রামে ঘটে আরেকটা ভয়াবহ ঘটনা। প্রথম ঘটনাটি রহস্যজনক হলেও সবাই সেটা মেনে নিয়ে স্বাভাবিক দিনে ফিরে আসে। কিন্তু এর 10 দিন পর গ্রামের আরও একটা 10 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে সন্ধ্যার পর তাকেও আর গ্রামে পাওয়া যাচ্ছে না। এবারে পুরো গ্রামে নেমে আসলো আতঙ্ক। সবার মুখে মুখে এই দুইটা রহস্যময় ঘটনা ঘুরে বেড়াচ্ছে। পুরো গ্রাম যেন নিস্তব্ধ। এমনকি গ্রামে যত 10-12 বছরের ছেলে এবং মেয়ে ছিল সবাইকে ঘরের ভেতরে বন্দি করে রাখত তার বাবা মায়েরা। এরপর গ্রামের একজন বৃদ্ধ লোক সবাইকে পরামর্শ দিলেন একটা কবিরাজ আনার জন্য। তিনি এটাও বললেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা নিশ্চয়ই কোনো শয়তানের ব্যাপার। পরদিন দুপুরে 3 মাইল দূর থেকে একজন প্রসিদ্ধ কবিরাজ আনা হলো। কবিরাজি ভয়ানক দুইটা ঘটনা শোনার পর কিছুক্ষণ ভেবে বললেন, এই গ্রামে নিশ্চয়ই একটা শক্তিশালী এবং ভয়ানক পিশাচ ঢুকে গেছে। সেই পিশাচটা শুধু 10-12 বছরের ছেলেদেরকে টার্গেট করেছে। পিশাচটা এই দুটো ছেলেকে সন্ধ্যার সময় একা পেয়ে ধরে নিয়ে গেছে এবং ওদেরকে কাদার মধ্যে উল্টো করে পুঁতে রেখেছে। কিন্তু পিশাচটা এমন কেন করছে এই ব্যাপারে কবিরাজ কোনো কিছু বলতে পারেননি। কবিরাজ বললেন, এই পিশাচ এমনিতেই এই গ্রাম থেকে যাবে না, ওকে তাড়াতে হবে অনেক সাহসিকতার পরিচয় দিয়ে। পিশাচটা আবারও কোনো ছেলেকে আক্রমণ করতে পারে, তার আগে যেভাবেই হোক ওকে এখান থেকে পাঠাতে হবে। সবাই কবিরাজের কাছে জানতে চাইল যে কি করলে এই পিশাচকে হারানো যাবে। কবিরাজ বললেন, আজকে মধ্যরাতে যদি কেউ একা একা কোনো কবরস্থানে গিয়ে সেখান থেকে সম্প্রতি কবর দেওয়া হয়েছে এমন কোনো একটা কবর থেকে লাশের কাফনের কাপড় কেটে নিয়ে আসতে পারে এবং সেই কাপড় যদি ওই জলাশয়ের কাছে রেখে আসতে পারে, তাহলে ওই পিশাচ আর কিছুই করতে পারবে না। কাজটা অবশ্যই মাঝরাতে করতে হবে। কবিরাজ বললেন, কোনো সাহসী কাউকে আপনারা খুঁজে আনুন, কোনো ভীতু মানুষ এই কাজটা করতে পারবে না। গ্রামের একজন যুবক এই ভয়ানক কাজটা করতে রাজি হলো, কিন্তু এর বিনিময়ে সে টাকা দাবি করে। গ্রামের সবাই ছেলেটাকে টাকা দিতে রাজি হলো এবং সেই যুবক ছিল মারাত্মক সাহসী এবং খুব বুদ্ধিমান। এরপর মাঝরাতে ওই যুবক ওই কাজ করার জন্য এলাকার গোরস্থানের দিকে রওনা দেয়। কবিরাজ ওই যুবককে বলল যে এই কাজ কিন্তু মোটেই সহজ হবে না। এই কাজ করার সময় অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। বিশেষ করে তুমি পেছনে ভুলেও তাকাবে না। তোমাকে পেছন থেকে অনেক ডাকাডাকি করবে, তোমার আপনজনের কণ্ঠে, তোমার খুব কাছের মানুষের কণ্ঠে। তোমার সামনেও বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটতে পারে, সুতরাং কাজটা খুব সাবধানে করতে হবে। কবিরাজ ওই যুবককে আরও বলল, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আয়াতুল কুরসি পড়তে এবং কাজ শেষ হয়ে গেলে অবশ্যই খালি পায়ে ফিরে আসতে হবে। যুবক কবিরাজের কথা শুনে বলল যে আমি শতভাগ দিয়ে চেষ্টা করব। এরপর ওই যুবক বের হয়ে পড়ে। বাকিটা ঘটনা আমি ওই যুবকের ভাষ্য মতে বলছি। আমি আমাদের গ্রামের গোরস্থানে উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে গেলে প্রায় 20 মিনিট লাগবে। যাওয়ার পথে একটা ছোট জঙ্গল পড়ে। আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই জঙ্গলের ভেতরে চলে আসি। জঙ্গলে ঢোকার পরেই আমার সাথে শুরু হয় ভয়ানক ভয়ানক ঘটনা। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম একটা বিকট কণ্ঠে কেউ আমাকে পেছন থেকে বলল, ওই তুই আর সামনে যাস না, তুই সামনে গেলে তোর ক্ষতি হবে। কিন্তু আমি এসব কথায় কিছু মনে না করে সামনে যেতে থাকি। কিছুক্ষণ পরে একটা কালো কুকুর যেন কোত্থেকে আমার সামনে আসলো। কুকুরের আকৃতি ছিল অন্যান্য কুকুরের চেয়ে অনেক বেশি বড়। আমি তখন একটু ভয় পেলেও সাহস হারাইনি। আমি সামনে যেতে পারছি না, ওই কুকুর সামনে থেকে সরছে না। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। একটু পরে দেখলাম কুকুরটা সামনে থেকে সরে গেছে। এরপর আমি গোরস্থানে পৌঁছে যাই। আমার হাতে থাকা কোদাল দিয়ে একটা কবর খোঁড়া শুরু করি। কয়েকদিন আগেই একজন বৃদ্ধকে এই কবরে দাফন করা হয়েছিল। কবরের একটা পাশ খুঁড়ে আমি সেখান থেকে
দেখলাম যে লাশটা প্রায় পচে গেছে। বিশ্রী রকম গন্ধ আসছিল সেই কবর থেকে। আমি লাশের গা থেকে কাফনের একটুখানি কাপড় কেটে নিলাম। এমন সময় হঠাৎ পেছন থেকে শুনলাম কেউ বলল, তুই কাজটা ঠিক করলি না, তোকে এর খেসারত দিতে হবে। আমি পেছনে তাকিয়ে কাফরের কাপড় নিয়ে রওনা দিলাম সেই জলাশয়ের দিকে। জলাশয়ে যাওয়ার পথেও আমার সাথে বিভিন্ন ভয়ানক ঘটনা ঘটে। জলাশয়টা ছিল কবরস্থানের পশ্চিম দিকে। গোরস্থান থেকে সেখানে যেতে কমপক্ষে 40 মিনিট সময় লাগবে। যাই হোক, আমি জলাশয়ের দিকে হাঁটা শুরু করলাম। যেতে যেতে একটা ছোট কালভার্ট পড়ল। আমি যখন ওই কালভার্টের উপরে উঠলাম তখন দেখলাম একটা সাদা অবয়ব আমার থেকে একটু দূরে সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা অনেক বড় আর হালকা জলজল করছে। এই অবস্থা দেখে আমি প্রচুর ভয় পেয়ে যাই। সামনে যাওয়ার মতো কোনো শক্তি আমার গায়ে ছিল না। শীতের রাতে আমি প্রচণ্ড রকম ঘামছিলাম। শুধু একটা অশরীরী অবয়ব আর সামনে আমি একা। এর আগেও গোরস্থানে যাওয়ার সময় আমার সাথে ভয়ানক ঘটনা ঘটেছে, তখন আমি ভয় পাইনি। কিন্তু এখন কেন ভয় পাচ্ছি? আমি তখন আবার আল্লাহর নাম দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে গেলাম। এক পর্যায়ে দেখলাম আমার সামনে থাকা অবয়বটা উধাও হয়ে গেছে। পেছন থেকে আমাকে বারবার কেউ যেন ডাকছে, কিন্তু আমি আর পেছন তাকাচ্ছি না। কিছুক্ষণ পরেই সেই জলাশয়ের কাছে চলে আসলাম। এরপর কাফনের কাপড় কবিরাজ যেখানে রাখতে বলেছিলেন সেখানে রেখে আমি খালি পায়ে গ্রামের দিকে রওনা দিলাম। আমি গ্রামে পৌঁছানোর পরে কবিরাজের কাছে কবিরাজ আমার কোনো কথা না শুনেই বলল, কাজটা তুমি খুব ভালোভাবে করেছো। কবিরাজ বললেন, এবার আমি একটা মন্ত্র পড়ে দিলেই ওই কাফনের বদৌলতে ওই পিশাচ ওই গ্রামে আর এক মুহূর্ত টিকতে পারবে না। পরদিন সকালে কবিরাজ একটা মন্ত্র পড়ে তার কাজ শেষ করলেন। তারপর কবিরাজ সবাইকে বললেন, এই পিশাচ 10 বছরের বাচ্চাদের ধরে নিয়ে এদের রক্ত শূন্য করে ফেলত, তারপর ওই জলাশয়ে উল্টো করে পুঁতে রাখত। কিন্তু এখন ওই পিশাচ আর কিছুই করতে পারবে না। আপনারা এখন বিপদমুক্ত। এরপর সেই কবিরাজ আমাদের গ্রাম থেকে চলে যান। আর কোনোদিন ওই কবিরাজকে আমরা খুঁজে পাইনি। আর ওই যুবক যে এই অসাধ্য সাধন করেছিল তাকেও শর্ত মোতাবেক টাকা দেয়া হয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ভাই, এটা অনেকের কাছেই বানোয়াট মনে হতে পারে, কিন্তু এই ঘটনাটি আসলেই সত্য। আমার মামা নিজে এই ঘটনার সাক্ষী এবং তার আশেপাশে অনেক লোক, তার গ্রামের অনেক লোক এই ঘটনা প্রত্যক্ষ দেখেছেন। যদি প্রচারযোগ্য মনে করেন তাহলে পড়ে শোনাবেন। এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করবো আরও কিছু সংগ্রহ করে ঘটনা ভূত নাইটে পাঠাতে। আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ঘটনাটি আপনাদেরকে পাঠিয়েছেন সুরাইয়া আক্তার, ঠাকুরগাঁও থেকে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার একটি ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে 16 ডিসেম্বর যে বিজয় দিবস স্পেশাল এপিসোডটি হয়েছিল সেখানে প্রচার করেছিলাম। ঘটনাটি ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড একটি ঘটনা, যেটি একটি বিরল ঘটনা। কারণ মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঘটনা তো আমরা খুব একটা পাই না, তাই না? ওই একটি ঘটনাই আমরা এ যাবৎকালে পেয়েছিলাম, যেটি দিয়ে আমরা বিজয় দিবস স্পেশাল এপিসোডটি করার সাহস পেয়েছিলাম। তো তিনি ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন ভাই, যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন। ওনার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে। তো ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দার, ওনার কথাও কিন্তু আমরা সেই এপিসোডে বলেছিলাম। আপনারা চাইলে কিন্তু বিজয় দিবস স্পেশাল এপিসোডটি শুনে আসতে পারেন, যেটা আমাদের প্লে লিস্টে রয়েছে। তো ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দারের মৃত্যুর পর ওনার বড় মামা বিয়ে করেন। ওনার বড় মামা বিয়ের কয়েক বছর পর মামাদের সংসার থেকে নিজের সংসার আলাদা করে নিয়ে নিজের মতো করে বউ বাচ্চা নিয়ে থাকতে শুরু করেন। মামাদের সংসারে 8 ভাই বোন। মামাদের সংসার থেকে বড় মামা আলাদা হয়ে যাওয়ার কারণে এই ইমরান হোসেন ভাইয়ের মেজো মামার উপর এসে এই মামাদের সংসার এবং জমি জিরাতের দায়িত্ব কাঁধে পড়ে। তো ওনার মেজো মামার নাম হলো আইয়ুব আলী সর্দার। তিনিও বিয়ে করেন। তিনি বেশ ভালোভাবে দিন পার করছিলেন। 2006 কি 7 সালের শীতকালে বাড়ি থেকে বেশ দূরে উনি উঁচু জমিতে মসুরির ডাল চাষ করেন। ফসল যখন পাকতে শুরু করে তখন প্রতিদিন সকালের দিকে উনি যখন যান জমিতে, খেয়াল করেন ক্ষেত থেকে একটু একটু করে ফসল কমে যাচ্ছে। তো মামা বুঝতে পারেন রাতের বেলায় কেউ ফসল তুলে নিয়ে যাচ্ছে। তখন মামা কি করেন, রাতে ক্ষেতে পাহারা দেওয়ার কথা ভাবেন।
তো যে কথা সেই কাজ। মামা সন্ধ্যার সাথে সাথে 3 বেরের একটা টর্চ লাইট নিয়ে ক্ষেতের পাশে খেজুর গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকেন। রাত 12টা কি 1টা পর্যন্ত উনি এভাবে বসে থাকেন, কিন্তু কাউকে দেখতে পান না। তারপর বাড়িতে চলে আসেন। আর এই যে পাহারা দেওয়ার এই সময়টা যে কয়েকদিন উনি করেছিলেন, এই সময় ক্ষেত থেকে কোনো ফসল চুরি হয় নাই, মানে ফসল চুরি হয় একদম বন্ধ হয়ে যায়। তো এইভাবে কয়েকদিন চলে যায়। ফসল প্রায় সব পেকে গেছে, 2-1 দিনের মধ্যেই তোলার উপযোগী হয়ে যাবে। তো এই আইয়ুব আলী মামা কি করেছেন, উনি একদিন বিকেলে কেশবপুর বাজারে গিয়েছিলেন কোন একটা কাজে। কথা ছিল সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবেন আর সন্ধ্যায় ক্ষেত পাহারা দিতে যাবেন। কিন্তু ওই কেশবপুর বাজারে কাজটা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেন, তখন রাত প্রায় 9টা বেজে গেছে। কেশবপুর বাজার থেকে 3 কিলোমিটারের মতো দূরে এই মামাদের বাড়ি, যেটি সাপদিয়া গ্রামে। আর এই পথটা সম্পূর্ণ হাঁটা পথ। তো মামা ভাবছেন ক্ষেতের থেকে বা ক্ষেতের দিকে একটু ঘুরে তারপর বাড়ি গিয়ে রাতের খাবার খেয়ে লাইট নিয়ে এসে আবার অনেকক্ষণ পাহারা দেওয়া যাবে। এখন যদি বাড়িতে যাই, খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যাবে। এখন যাওয়ার সময় একটা ঢু মেরে যাই, পরে খাওয়া দাওয়া করে এসে আবার পাহারা দিতে বসবো। তো মামা বাজার থেকে বেরিয়ে ভেতরের রাস্তা ধরে মাঠের দিকে এগোতে থাকেন। তো জ্যোৎস্না রাত থাকায় মামার পথ চলতে কোনো সমস্যা হচ্ছিল না। একটা সময় মামা মাঠের মধ্যে ক্ষেতের আইল ধরে নিজেদের ক্ষেতের দিকে এগোতে থাকেন। মামা কয়েকটা জমি দূর থেকে দেখতে পান, মানে বেশ কয়েকটা জমি ওনার জমি থেকে আগে আর কি উনি দেখতে পাচ্ছেন যে মামার ক্ষেতের মধ্যে কেউ একজন একবার দাঁড়াচ্ছে আর একবার বসছে। তার মানে হচ্ছে সে ফসল তুলছে আবার দাঁড়াচ্ছে, আবার তোলার জন্য বসছে আবার দাঁড়াচ্ছে, এটা উনি বুঝতে পারেন। এইটা দেখা মাত্র এই আইয়ুব আলী সর্দার মামা তো প্রচন্ড রেগে যান আর ভাবেন এই বেটা সেই চোর যাকে এতদিন ধরে মশার কামড় খেয়ে বসে থেকে ধরতে পারি নাই, আজকে এই বেটাকে হাতে নাতে ধরবো। আমার ক্ষেতের ফসল চুরি করে নিয়ে যায় প্রতিদিন, আজকে এমন একটা উচিত শিক্ষা দেব যে জীবনে কারো ক্ষেতের মধ্যে ঢুকবে না চুরি করার জন্য। তো মামা এবার এক দৌড় দিয়ে ক্ষেতের মধ্য দিয়ে সেই লোকটার দিকে দৌড়াতে থাকেন। কিন্তু মামা নিজের ক্ষেত দৌড়িয়ে শেষ করে অন্য একটা ক্ষেতের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু তখন মনে হচ্ছে ওই লোকটা একটু সামনে আছে, মানে একই দূরত্বে রয়েছে। এইভাবে একের পর এক জমি উনি দৌড়ে পার হচ্ছেন, কিন্তু ওই লোকটা কিন্তু ওরকমই রয়ে গেছে, সে কিন্তু তার যে দূরত্বটা, এই দূরত্ব একই রকম রয়েছে। অবাক ব্যাপার। তাহলে উনি যে দৌড়াচ্ছেন, দৌড়ে একটা জমি পার হয়ে আর একটা জমিতে ঢুকে যাচ্ছেন, ওই লোকটার সাথে তার দূরত্ব কেন কমছে না? আর ওই লোকটা কিন্তু তার মতো করেই ফসল উঠাচ্ছে, মানে একবার বসছে দাঁড়াচ্ছে এরকম করেই যাচ্ছে, মানে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপই নেই। আসলে হচ্ছেটা কি তাহলে? ওই লোকটাকে উনি কেন ধরতে পারছেন না, আর ওই লোকটাই বা কেন তাকে দেখে পালাচ্ছে না? তো মামা কিন্তু এইসব বিষয় যখন বুঝতে পারেন, তখন বুকের ভিতর প্রচন্ড একটা ধাক্কা খান। হায় হায়, এটা কি করছি আমি? এটা তো কোনো স্বাভাবিক কিছু না। তখন মামা বুদ্ধি করে পেছন দিকে ফিরে বাড়ির দিকে দেন এক দৌড় উনি বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয় নাই, পেছন দিকে উনি তাকানো নাই। বাড়িতে এসে সকলকে বিষয়টা যখন বলেছেন, সেই রাত্রে ওনাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে বলেন। তো এরপর মামার আর কোনো সমস্যা হয় নাই। এবার আসে আর একটা ঘটনায়। মামার এর ঠিক 1 বছর পর কেশবপুর বাজারে মামাদের একটা দোকান রয়েছে, যেখানে বিভিন্ন সিজনাল প্রোডাক্ট ওখানে রাখা হয়, কিনে রাখা হয়, অফ সিজন আবার বিক্রি করে, যেমন ধান, পাট, এই সমস্ত বিভিন্ন জিনিস আর কি। সেই সময় ধানের সিজন চলছিল, তাই সারাদিনের বেচা কেনার হিসাব করে আর ছোট ছোট আড়তদারদের পাওনা মিটিয়ে রাত আনুমানিক 12:30 বেজে গিয়েছিল। তো ওইখানে একটা জায়গা আছে নাম হলো ধানুহাটা, আর একটা হচ্ছে থানার মোড়। তো মামা ধানুহাটা থেকে বেরিয়ে থানার মোড়ে আসেন, দেখেন বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধু থানার ভেতরে একটা লাইট জ্বলছে আর চারদিকে অন্ধকার। সেদিন অমাবস্যা চলছিল, এই জন্য অন্ধকার একটু বেশি ছিল। তো মামা মাজায় একটা 3 ব্যাটারির লাইট গুজে রাখতেন সবসময়। তো মাজায় গুজে রাখা 3 ব্যাটারির লাইটটা বের করে যখন জ্বালিয়েছেন, তখন মনে পড়ে আরে ব্যাটারিতে তো চার্জ নাই, নতুন ব্যাটারি কিনতে হবে। এদিকে বাজারের সব দোকানপাট বন্ধ থাকায়
মামা থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন আর ভাবতে থাকেন এলাকার কাউকে যদি পাওয়া যেত তাহলে একসাথে বাড়ি ফেরা যেত। কিছুক্ষণ অপেক্ষার পর থানার ভেতর থেকে মামাদের বাড়ির পেছন দিকের একটা বাড়ি রয়েছে, ওখানে এক ভাই আছে, নাম হলো হাফিজুর। তো সে বেরিয়ে আসে, বলছে, আরে আইয়ুব আলী ভাই, আপনি এখনো বাজারে বাড়িতে যাবেন না? তখন মা বলে, হ্যাঁ যাবো তো, একা তো যাতে সাহস পাচ্ছিলাম না, তাই এখানে দাঁড়ায় আছি। তখন ওই আইয়ুব মামা বলছেন, হাফিজুর তুই এত রাতে কোথা থেকে আসলি? তখন ওই হাফিজুর মামা বলেন, তুমি তো জানো ভাই, আমি মাইক্রোবাস ড্রাইভার, পুলিশের একটা টিম নিয়ে একটা আসামি ধরতে গিয়েছিলাম, তাই এত রাত হলো। তখন ওই আইয়ুব মামা বলেন যে তোকে পেয়ে ভালো হলো, চলে একসাথে গল্প করতে করতে বাড়িতে যাই। তখন হাফিজুর মামা বলছেন যে ভাই চলেন মাঠ দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। তখন আইয়ুব মামা বলে, ওরে বাবারে, না রে, মাঠ দিয়ে এত রাতে আমি কোনোভাবেই যাব না, একটু দূর হলো রাস্তা দিয়ে চল। আমি একবার মাঠের ভিতরে ঢুকে খুব ভয় পাইছিলাম, মানে ওই বিষয়টা আবার ওনাকে বলেন আর কি। তখন মূলত ওই ঘটনার পর থেকে এই আইয়ুব মামা কখনোই মাঠের ভিতর দিয়ে যেতেন না, রাতের বেলা মাঠে যেতেন না। ওই বিষয়টা বলার পরে তখন ওই হাফিজুর মামা বলেন, আচ্ছা ঠিক আছে ভাই চলেন রাস্তা দিয়ে যাই। তো বাজার থেকে মামাদের যে বাড়ি যাওয়ার পথ, যে বাজার থেকে বেরিয়ে গরুহাটা নামক একটা জায়গা পড়ে, ওইটা পার হওয়ার পর কয়েকটা বাড়ি, আর এরপর থেকেই রাস্তার দুই পাশ দিয়ে বাগান। সেখান থেকে এগিয়ে সামনে বিশাল বড় বাঁশ বাগান, আর এই বাঁশ বাগানের ভেতরেই সর্দার যেই গোষ্ঠীটা রয়েছে ওইখানে, তো এদের কবরস্থান। আর এইখানেই কিন্তু ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দারের কবরও রয়েছে। যাই হোক, এই কবরস্থানটা পার হয়েই ওনার মামাদের বাড়ি। তো মামারা একসাথে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে গরুহাটা পার হওয়ার পর এই হাফিজুর মামা কিন্তু ভয় পাচ্ছিলেন কিছুটা। তখন আইয়ুব মামা এই হাফিজুর মামার কাঁধে হাত রেখে হাঁটতে থাকেন যাতে করে তার ভয় কম। অন্ধকার রাত, দুজনের কারো কাছে কোনো আলো নেই, তবুও অন্ধকার রাত্রে আকাশে সামান্য আলোতে দুজনে দিব্যি হেঁটে যাচ্ছিলেন। কিন্তু বিপত্তি বাধে যখন বাঁশ বাগানের কাছে আসেন, এই মামারা দুজনেই চমকে ওঠেন। মামাদের সামনে হঠাৎ করে এই বাঁশের যে মাথা, ওর উপর থেকে অনেক ভারী কিছু একটা ঠাস করে পড়ে এবং ভয়ানক আওয়াজ হয়। একটা বাঁশের উপর যখন ভারী কোনো কিছু পড়ে, তখন একটা বাঁশ অন্য বাঁশের সাথে বাড়ি খাওয়ার পর চড়াত চড়াত একটা বিকট আওয়াজ হয়। তো ওই রকম আওয়াজও হচ্ছিল আবার বাঁশবাগানের ভেতরে। দুজনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান, সামনে কি পড়লো, আবার এদিকে এরকম ভয়ানক শব্দ হচ্ছে। তো মামা তো দোয়া দুরুদ পড়া শুরু করেন, কিন্তু দোয়া ঠিক করে পড়তে পারছিলেন না। বিশেষ করে এই আইয়ুব আলী মামা এতটাই ভয় পেয়েছিলেন যে দোয়া পড়ার সময় তার গলা এত বেশি কাঁপছিল যে দোয়া ঠিক মতো উচ্চারণই করতে পারছিলেন না। এই দুই মামা তো একজন আরেকজনের গলা শক্তভাবে জড়িয়ে ধরে হাঁটতে থাকেন আর কি। বাঁশবাগানের ঠিক মাঝখানে যখন এই হাফিজুর মামা এবং আইয়ুব আলী মামা আসেন, তখন শুরু হয় আর একটা ব্যাপার। মামারা দুজনেই দেখতে পান তাদের সামনে দুটি গোল আলো, মানে গোল গোল দুটো আলো তাদের পেছন থেকে সামনে এসে পড়ছে, আবার পেছনে যাচ্ছে, আবার সামনে এসে পড়ছে। তখন এনারা দুজন আরো বেশি ভয় পান। এদিকে হাফিজুর মামা তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আর আইয়ুব মামা বলছেন যে হাফিজুর খবরদার পেছন দিকে কিন্তু তাকাবি না। এই কথা বলতেই, মানে এতক্ষণ হয়তো তার পেছন দিকে তাকানোর কথা মনে ছিল না, কিন্তু যখন এই কথা বলেছে তখনই কি করেছে, এই আইয়ুব মামা নিজেই উনি পেছন দিকে তাকিয়েছেন, অথচ উনি হাফিজুর মামাকে নিষেধ করছেন যে খবরদার পিছনে তাকাবি না, আর উনি নিজেই পেছন দিকে তাকিয়েছেন। আর তখন দেখতে পান এক ভয়ঙ্কর রূপ, একটা সাদা আলখেল্লা পরা বিশাল লম্বা একটা অবয়ব, যার মাথা দেখা যাচ্ছে না, শুধু মাথা যেখানে থাকার কথা তার থেকে একটু উপরে দুটো আলো, যেমন চোখ যেখানে থাকে ও চোখ যদি জল করে ঠিক ওরকমটা, কিন্তু স্পষ্ট দেখা যায় তার মাথা নাই, কিন্তু দুটো চোখের জায়গায় দুটো আলো দেখা যাচ্ছে। এই আলো দুটোই বারবার সামনে আসার পেছনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আইয়ুব আলী মামার পিলে চমকে ওঠে, বুকের ভিতর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নাম নিতে নিতে ওনারা দুজনই বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে আইয়ুব মামা বলেন তিনি খুব ভয় পেয়েছেন। হাফিজুর মামা ভয় পেয়েছিলেন, ওটা কিছুদিন জ্বরে ভোগেন, কিন্তু আইয়ুব মামা বেশ অসুস্থ হয়ে পড়েন। হুজুরের কাছ থেকে পানি পড়া খেয়ে উনি সুস্থ হন, কিন্তু অল্প কয়েকদিন পর ধরা পড়ে ওনার লিভার নষ্ট হয়ে গেছে, অথচ উনি দিব্যি সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই এই আইয়ুব মামা মারা যান। 40 বছর বয়স হয়েছিল সর্বোচ্চ তার। এইভাবেই
উনি ভয় পেয়ে মারা গিয়েছিলেন। ভয়ে ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, মানে এতটা ভয় পেয়েছিলেন উনি। তো ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এবার আসি আমরা দ্বিতীয় পার্টে, মানে এই ঘটনার সাথে রিলেটেড আর একটা ব্যাপার আপনাদের সামনে বলবো। এই ঘটনাটি ঘটে আলতাপোল গ্রামেই। ব্রিটিশ আমলে ওনাদের গ্রামে জমিদারের বসতি ছিল। সেই জমিদাররা তাদের বাড়ির আশেপাশে বিশাল এলাকাব্যাপী জমির মালিক ছিলেন। দেশ ভাগের পর কিছু জমিদার ভারতে চলে যান, আবার কয়েকজন এদেশে থেকে যান। কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কিছু হিন্দু ধর্মের অনুসারী জমিদার যারা ওখানে ছিলেন, স্থানীয় কিছু স্বার্থলোভী মুসলিম লোক আর তাদের সাথে সঙ্গ দেওয়া কিছু রাজাকার, এরা তাদেরকে ওখান থেকে অত্যাচার করে সবকিছু দখল করে নেন এবং তাদেরকে ওখান থেকে চলে যেতে বাধ্য করেন। এমনকি ওই জমিদারদের পরিবারের কিছু কিছু সদস্যদেরকে নির্বিচারে হত্যা করতেও তারা দ্বিধা করেননি। তো যাকে নিয়ে আজকের এই ঘটনাটা, মূলত এই ঘটনার এই অংশটুকু, তার নাম হচ্ছে আব্দুল গফুর। এই গফুর চাচার বাবা, তিনি এই জমিদারদের সাথে খুবই খারাপ ব্যবহার করে জমিদারদের সব জায়গা জমি, এমনকি তাদের থাকার বাড়িও দখল করে বসবাস শুরু করেছিলেন। ঘটনাটি স্বাধীনতা যুদ্ধের অনেক পরের আর কি। তো জমিদার বাড়ি হয়, এই বাড়ির আশেপাশে শত বছরের বেশি পুরনো সব ফলের গাছ গাছালিতে সাজানো ছিল। সব থেকে বেশি দেখা যেত আম গাছ। তো এই গফুর চাচা, তিনি তার বাবার একমাত্র ছেলে সন্তান। তো গফুর চাচা বিয়ে করার পর বাবার জায়গা জমি নিজেই দেখাশোনা শুরু করেন। বাড়ির আশেপাশে যেহেতু অনেক আম গাছ আছে, সেহেতু ফলের সিজনে আম গাছগুলো ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন। কিন্তু সে বছর বৈশাখের প্রথম দিনে একটা বড় ঝড় হওয়ার কারণে বেশিরভাগ আম গাছের আম ঝরে পড়ে যায়। তার ফলে পুরো ফল ব্যবসায়ী সে বছর আর আম কিনতে পারেননি। তো গফুর চাচা ঠিক করেন এবার যে সামনে সিজনটা আসছে, তা আম গাছ নিজেই দেখাশোনা করবেন, নিজের লোক দিয়েই আম গাছের থেকে আম পাড়িয়ে বাজারে বিক্রি করবেন। তো আম গাছ পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা একজন পাহারাদার বসান তিনি। কিন্তু এই পাহারাদারের জন্য প্রতিদিন 3 বেলা খাবার ব্যবস্থা কিন্তু গফুর চাচা নিজেই করেছিলেন। এমনই এক রাতে গফুর চাচার স্ত্রী বলছেন যে আজ পাহারাদার বিকালে এসে বলে গেছে সন্ধ্যার পর বাগানে নাকি অনেক লোক আম চুরি করতে আসে। তো পাহারাদার যদি খাবার খাওয়ার জন্য দিকে আসে, এই সুযোগে ওরা আম চুরি করে। এই জন্য পাহারাদার বলেছে যে সে বাড়িতে এসে খেতে পারবে না, রাতের খাবারটা যে কোনোভাবে পৌঁছে দিয়ে আসতে। তাহলে আপনি রাতের খাবারটা পৌঁছে দিয়ে আসেন। তো গফুর চাচা বেশি কিছু না ভেবে ওনার স্ত্রীকে বলেন, তাহলে তুমি খাবারটা রেডি করে দাও, আমি বাগানে গিয়ে ওকে দিয়ে আসবো। তো যথারীতি গফুর চাচা খাবার হাতে নিয়ে সাথে একটা টর্চ লাইট নিয়ে ওই বাগানের দিকে হাঁটা শুরু করেন। তো গফুর চাচার বাড়ির চারপাশে কিন্তু আম বাগান। তো বাড়ির উত্তর দিকে যে বাগানটা, ওখানে একটা টং তৈরি করা, আবার বাড়ির দক্ষিণ দিকে আর একটা টং তৈরি করা। তো গফুর চাচা আপন মনে উত্তর পাশের টঙের দিকে লাইট জ্বালিয়ে হাঁটতে থাকেন। গরমকাল যেহেতু, বাগানের ভেতর সাপ পোকার কিন্তু আনাগোনা বেশি ছিল। গফুর চাচা হঠাৎ করে দেখতে পান একটা কালো কুচকুচে সাপ তার পথ আগলিয়ে লম্বালম্বি করে শুয়ে আছে। গফুর চাচা কোনো কিছু না ভেবে পাশে ছিল আম গাছ থেকে ভেঙে পড়া একটা শুকনো ডাল, এইটা নিয়ে ওই সাপের গায়ে দিয়েছেন এক বাড়ি। আর শুকনো ডাল হওয়ার কারণে এক বাড়ি দেওয়ার সাথে সাথে ডালটি ভেঙে চুরমার হয়ে যায়। সাপটিও মরে না। সাপটি কি করে রাস্তা থেকে সরে আর একটা গাছের গোড়ায় গিয়ে মিলিয়ে যায়। তো গফুর চাচা টর্চ লাইট দিয়ে এদিক ওদিক খুঁজতে থাকেন সাপটিকে, কিন্তু কোথাও ওই সাপটিকে উনি আর দেখতে পান না। এত কুচকুচে কালো সাপ উনি আগে কখনো দেখেননি। যাই হোক, গফুর চাচার বেশি কিছু না ভেবে খাবারের যেই পোটলাটা ছিল এটা নিয়ে উত্তর দিকে হাঁটতে থাকেন। ওই উত্তর দিকে যে টং ছিল সেই দিকে আর কি। তো ওদিকে গিয়ে ওই পাহাড়দারের নাম ধরে ডাকতে থাকেন। তখন কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারেন পাহাড়দার মনে হয় দক্ষিণ দিকের যে টংটা আছে ওইখানে আছে। তখন গফুর চাচা পেছন দিকে যখন ঘুরেছেন, তখনই দেখতে পান একটা কালো কুচকুচে অবয়ব তার থেকে 5 থেকে 7 হাত দূরে হবে সর্বোচ্চ, রাগান্বিত চোখে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল টকটকে, আর এত বড় চোখ উনি আগে কখনোই দেখেননি। গফুর চাচা ভয়ে শরীর ঠকঠক করে মানে
ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে গফুর চাচা তার পাহারাদারের কণ্ঠ শুনতে পান, দূর থেকে বলছে যে কাকা, ও কাকা, আমি তো এইদিকে। তখন সেই কালো কুচকুচে অবয়ব চোখের সামনে বড় একটা আগুনের গোলায় পরিণত হয়ে ঘুরতে ঘুরতে আকাশের দিকে উঠে যায়। এইটা দেখে গফুর চাচা ওইখানে জ্ঞান হারান। এদিকে সেই পাহারাদার বাড়িতে গিয়ে শোনে যে গফুর চাচা তার জন্য রাতের খাবার নিয়ে উত্তর দিকে টঙে গেছে। সে আবার বাড়ি থেকে বেরিয়ে বলেছিল যে কাকা, আমি এই দিকে। মূলত এই শব্দটা উনি শুনেছিলেন। পাহারাদার যখন গফুর চাচার কোনো সারা শব্দ পাচ্ছিল না, তখন তিনি এগিয়ে যান উত্তর দিকে যে টং আছে সেদিকে। গিয়ে দেখেন গফুর চাচা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো পাহারাদার একাই গফুর চাচাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসেন। পরের দিন সকালে এক হুজুরকে ডেকে আনা হয়। পানি পড়ে গফুর চাচার মুখে যখন ছিটা দেওয়া হয়, ওনার জ্ঞান আসে। পরবর্তীতে গফুর চাচা সবকিছু খুলে বলেন। কিন্তু গফুর চাচা আর সুস্থ হতে পারেননি। ওনার অসুস্থতা দিনকে দিন বাড়তেই থাকে। কয়েক মাসের মধ্যে জানা যায় যে গফুর চাচার লিভার নষ্ট হয়ে গেছে। এর বেশ কিছুদিন পর এই লিভার নষ্ট হওয়ার কারণেই মূলত গফুর চাচা মৃত্যুবরণ করেন। প্রিয় লিসেনার্স, আপনারা একটা বিষয় খেয়াল করুন যে এই ইমরান ভাইয়ের মামা ভয় পেয়ে ওনারও লিভার নষ্ট হয়ে গিয়েছিল। গফুর চাচারও একই রকম অবস্থা হয়েছিল। ভয় পেলে অনেক কিছু ক্ষতি হতে পারে, এমনকি হৃৎপিণ্ড এটা ফেটেও যেতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, ইনস্ট্যান্ট মানুষ মারা যেতে পারে, আবার পরেও মারা যেতে পারে। তো এই দুটো ঘটনার মধ্যে একটি কমন ব্যাপার ছিল, যেখানে আইয়ুব মামা নিজেই তার বন্ধু হাফিজকে বলছেন যে এই পিছনে তাকাস না, অথচ উনি নিজেই তাকিয়েছেন, তাকিয়ে ভয় পেয়েছেন, মারাত্মক ভয় পেয়েছেন। আবার এই গফুর চাচা, ওনার এই ব্যাপার তো আপনারা জানলেন। তো আমরা দুজনের জন্যই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। কিন্তু এই ঘটনায় আরও একটি ব্যাপার শিক্ষণীয় আছে প্রিয় লিসেনার্স, সেটি হচ্ছে শেষ যে অংশটুকু আমরা পড়লাম। আপনারা কি খেয়াল করেছেন, জমিদারদের বসতভিটা থেকে রাজাকারদের সহযোগিতায় কিছু মানুষ, তারা আবার মুসলিম ছিলেন, এনারা হিন্দু হওয়ার কারণে, মূলত জমিদার হিন্দু হওয়ার কারণে ওই সুযোগে দেশের ওইরকম একটা সিচুয়েশনে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। জমিদাররা, এটা সত্য যে বিভিন্ন সময় মানুষের উপর নির্যাতন করত। তো যিনি নির্যাতন করবেন কোনো কারণে কোনো মানুষের উপর, আল্লাহ তাআলা তার উপর একটা নির্দিষ্ট সময়ে আর একজন জালেমকে চাপিয়ে দিবেন। জমিদারদের উপর হয়তো এটাই হয়েছিল, কিছু লোক সেই জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আবার জমিদারকে যারা তাড়িয়ে দিলেন, ওরাও তো জুলুমি করেছিলেন জমিদারদের উপর, তাই না? খেয়াল করে দেখুন যে ওই বাড়ি দখল করে তারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। হয়তোবা যিনি এই কাজটা করেছেন ওনার অবস্থা কি হয়েছিল সে বিষয়ে তো আমরা জানতে পারিনি। কিন্তু দেখেন যে আমরা যদি আজকে কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করি, এর একটা প্রভাব আমার উপর না আসলে আমার জেনারেশনের উপর কিন্তু আসবেই। এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিচার হয়ে যাবে। গফুর চাচা এই সংক্রান্ত কোনো বিষয়ে জড়িত না থাকলেও কিভাবে যেন এই সম্পত্তি দেখাশোনা করতে গিয়েই এই ভয়টা পেয়ে ওনার এই অবস্থা হলো। আল্লাহ যে কখন কাকে কিভাবে কোন অপরাধের শাস্তি দেবেন বা কার অপরাধের শাস্তি আমার উপর এসে পড়বে আমরা জানি না। এই জন্য বলি যে নিজের পরিবারের নিজেদের গার্ডিয়ান পিতামাতাও যদি কোনো অন্যায় করে, কার উপর জুলুম করে, সন্তান হিসাবে সেগুলো নিষেধ করা, প্রয়োজনে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে। আমরা যদি একই কাজ করি, আমাদের সন্তানদেরও কিন্তু অধিকার রয়েছে পিতামাতাকে এই বিষয়গুলো থেকে নিবৃত করার। যদি নিবৃত আমরা করি তাহলে হয়তোবা এই অভিশাপ থেকে আমরা নিষ্কৃতি পাবো। আর যদি নিবৃত না করে আমরাও সুবিধাভোগী হই, সরাসরি সেই অপরাধের সাথে যুক্ত যদিও বা না থাকি, সুবিধাভোগী হই, তাহলেও এর একটা অভিশাপ আমাদের উপর এসে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কারোর উপর জুলুম না করি। উনি যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, মানুষ না, সে যদি জিন হয়, সে যদি কোনো প্রাণী হয়, আল্লাহর কাছে যদি সে ফরিয়াদ করে, ধরেন যে একজন হিন্দু ধর্মাবলম্বী ওই ভগবানের কাছে ফরিয়াদ করলেন, তা আমি মুসলিম, আমি চিন্তা করছি যে ওনার ধর্ম বিশ্বাস আলাদা, ওনার দোয়া কবুল হবে না, আমি যদি এরকম আবার চিন্তা করি। কিন্তু উনি মূলত ওনার স্রষ্টার কাছেই কিন্তু অভিযোগটা করেছেন।
আর স্রষ্টা কিন্তু বলেছেন যে মজলুমের দোয়া উনি সবসময় কবুল করবেন, সে যেই হোক, যে ধর্মের, বর্ণের বা যে কোনো প্রাণী হোক। সুতরাং বি কেয়ারফুল প্রিয় লিসেনার্স, আমাদের হাত দিয়ে কখনো যেন এরকম কিছু না হয়, কারো উপকার করতে না পারলেও যেন ক্ষতি করতে না পারি, এই জিনিসটা যেন সবসময় মাথায় রাখি। আর নিজের চোখের সামনে যদি কাউকে মজলুম হওয়া দেখি, আমরা চেষ্টা করব সেটা যথাসম্ভব আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে সেটা দিয়ে যেন আমরা মজলুমের পক্ষে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন এবং মনোযোগ সহকারে শুনলেন। তো আমি আশা করব আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের ঘটনাগুলো কীরকম লাগলো। তো আমি চেষ্টা করছি আজকের ঘটনাগুলো সবগুলোই আপনাদের জন্য বাসায় কিন্তু স্পেশাল এপিসোড তৈরি করার জন্য। তো আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এই স্পেশাল এপিসোডগুলো নিয়ে আসতেছি। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো কীরকম লাগতেছে। আর আজকে যে 5টা ঘটনা ছিল এবং যে ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের কীরকম লাগছে এবং কার ঘটনাটি কীরকম লাগলো এই কথাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম ঘটনাগুলো নিয়ে আসার জন্য প্রতিনিয়তই। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কার ঘটনাটি কীরকম লাগলো। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আমরা আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে হাজির করব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে যদি নিজেদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা এবং পার্শ্ববর্তী আত্মীয় বা কারোর সাথে এরকম ভৌতিক ঘটনা হয়ে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমাদের এই চ্যানেলে পাবলিশ করার জন্য। তো অবশ্যই আপনারা যদি আজকের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করতেছি, নতুন নতুন এপিসোড নিয়ে আসতেছি। সো অবশ্যই আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমাদের নতুন এপিসোড আসার সাথে সাথে আপনাদের মাঝে হাজির হয়ে যায়। তো আমরা চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের মন মতো ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।